আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে তামাদিয়ানের তফসিল বা শিডিউলে যেই সমস্ত সময়সীমা দেওয়া আছে সেগুলো। এর আগে আমাদের এই 2025 সালের নভেম্বর অথবা ডিসেম্বরে যে পরীক্ষাটা হবে তার জন্য আমরা প্রস্তুতি করছে। তামাদিয়াইনের যে ধারাগুলো মোটামুটি 3টি ক্লাসে আমরা সমাপ্ত করেছি। তো আশা করা যায় যে প্রতিটা ধারা সম্পর্কে আপনাদের বেসিক নলেজটা থাকার কথা যে ওই ধারাটার মধ্যে কি বলতেছে। তো মনে রাখবেন, যদি কোনো সেকশন বা কোনো ধারা আপনি না বুঝেন, নর্মালি একবার ভিডিওটা দেখে বা একবার পড়ে আপনি 100% বুঝবেন না, এটা স্বাভাবিক ব্যাপার। এখানে নিজের উপর রাগ অভিমানের কোনো কারণ নাই। ওই একই ভিডিওটা যখন আপনি দ্বিতীয়বার দেখবেন তখন দেখবেন যে আপনার মোটামুটি 80 থেকে 90% বুঝে চলে আসছে। তারপরেও কিছু জিনিস থাকবে যেটা ডাউটফুল। আইন এমন একটা জিনিস যেটা 100% কোনোদিনই বোঝা সম্ভব না। তো সেই জিনিসগুলা আপনি লিখে রাখবেন, প্রয়োজনে সেগুলো জিজ্ঞাসা করার চেষ্টা করবেন। আমরা তামাদি আইনের উপর ওভারভিউ ক্লাসও দিয়েছিলাম। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তামাদি আইনের যে তফসিলটা দেওয়া আছে, যেখানে আমাদের বিভিন্ন প্রকার যে মামলা, মোকদ্দমা, আপিল এবং দরখাস্ত আছে, এগুলোর সময়সীমা। তো 183টা সময়সীমা আমাদের জন্য মনে রাখা সম্ভব না, এটা বাস্তবতা। তো এর জন্য কিভাবে আমরা যদি এই তামাদি আইনের শিডিউলটা পড়ার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি তাহলে যাতে আমরা বুঝতে পারি, সেটাই আলোচনা করার আমরা চেষ্টা করব। এবং পরবর্তী নেক্সট ক্লাসে আমরা মোটামুটি 183টাই আপনাদের সামনে তুলে ধরবো এবং ওইখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোও বলে দিব। যখন আপনি পরবর্তীতে পড়বেন সেই গুরুত্বপূর্ণগুলাই বারবার আগে নিজের আয়ত্তে আনার চেষ্টা করবেন। মনে রাখবেন, কখনোই আপনি 183টা মনে রাখতে পারবেন না, আর মনে রাখারও দরকার নেই। তো চলুন আমরা শুরু করি তাহলে আজকের আমাদের ওভারভিউ ক্লাস, যেটা তামাদি আইনের শিডিউলের উপর। আর ক্লাসগুলো দেখতে আপনাদেরকে আমরা যেটা বলি যে অবশ্যই আপনারা, যেহেতু সময় আছে এখনও, প্রতিটা ক্লাসেরই পৃথক পৃথক একটা ছোট ছোট আপনি হ্যান্ড নোট নিজের হাতে করার চেষ্টা করেন, যেটা রাফ খাতার মতো আপনি ব্যবহার করতে পারবেন। আমরা একটা জিনিস বা একটা পড়া 10 বার পড়া আর একবার লেখা কিন্তু সমান কথা। তো এক্ষেত্রে আপনার প্রতিটা শব্দ লেখার দরকার হবে না, শুধু গুরুত্বপূর্ণ যেটা আপনার মনে হচ্ছে যে আপনি এই জিনিসটা বুঝতে পারছেন ওই জিনিসটা শুধু একটু লিখে রাখবেন। তো দেখেন, তামাদি আইনটা দুইটা ধারায় বিভক্ত, একটা হচ্ছে সেকশন আর একটা হচ্ছে আমাদের এই যে শিডিউল। টোটাল 3টা শিডিউল ছিল, তার মধ্যে 2 নাম্বার এবং 3 নাম্বার শিডিউলটা বাতিল করা আছে, তো ওইখানে আমাদের কিছু পড়ার নাই। তো এটা আজকে আমরা পড়বো যে প্রথম তফসিল বা ফার্স্ট শিডিউল। এই ফার্স্ট শিডিউলে টোটাল 3টা ডিভিশনে ভাগ করা আছে। আগে মাথার মধ্যে এটা নেবেন যে আমার 183টা যে বিভিন্ন প্রকার প্রথম তফসিলে অনুচ্ছেদ দেওয়া আছে, টোটাল জিনিসটা 3টা আমাদের ডিভিশনে বা ভাগে বিভক্ত হয়েছে। 1 থেকে নিয়ে 149 পর্যন্ত আমরা দেওয়ানি মোকদ্দমা, দেওয়ানি স্যুট যেগুলাকে বলি, অরিজিনাল স্যুট যেগুলাকে বলতেছি, সেগুলা নিয়ে আলোচনা করে। 150 থেকে নিয়ে 157 আমাদের দেওয়ানি এবং ফৌজদারি উভয় প্রকার আপিলেরই সময়সীমা নির্ধারণ করে দেয়। আর 158 থেকে 183 আমাদেরকে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন, যেমন আমরা রিভিউর অ্যাপ্লিকেশন দেই, ডিক্রি জারির অ্যাপ্লিকেশন দেই, সেটেসাইডের অ্যাপ্লিকেশন দেই, বিভিন্ন প্রকার পক্ষভুক্তির অ্যাপ্লিকেশন দেই, রিহিয়ারিংয়ের অ্যাপ্লিকেশন দেই, অর্থাৎ আদালতের জগতে যত প্রকার অ্যাপ্লিকেশন দেওয়া হয় সেগুলোর সময়সীমা হচ্ছে 158 থেকে নিয়ে 183। একটা জিনিস মনে রাখবেন, শুধুমাত্র রিভিশন রিলেটেড তামাদির সময়সীমা আমাদের তামাদি আইনে দেওয়া নেই। এর বাইরে আমরা দেওয়ানি মূল মোকদ্দমা পাচ্ছি, আপিল পাচ্ছি, দরখাস্ত পাচ্ছি, টোটাল জিনিসটা এখানে আলোচনা করছে। তো এই জন্য আপনি যখনই পড়তেছেন হাতের মধ্যে আপনার কলমটা আছে, আপনি যে কাজটা করেন সেটা হচ্ছে যে এই 3টা ভাগ আগে নিজের মাথার মধ্যে নেন। কারণ ছোট ছোটোভাবেই যখন আপনি ছোট ছোট জিনিসগুলো মাথায় নেবেন, ধীরে ধীরে দেখবেন যে প্রতিটা স্পেসিফিক সেকশন বা অনুচ্ছেদ কোথায় আছে আপনার মনে থাকবে। তাহলে 1 থেকে নিয়ে 149 এটা আপনি কাগজের মধ্যে লিখেন, জাস্ট সেখানে দেওয়ানি মূল মোকদ্দমা এই শব্দটা লিখে রাখেন। 150 থেকে 157 আমাদের আপিল রিলেটেড আলোচনা করে। টোটাল আমাদের 8টা অনুচ্ছেদ দেওয়া আছে, তার মধ্যে 4টা অনুচ্ছেদ আমরা দেওয়ানি মামলা সিভিল মামলার জন্য ব্যবহার করব, আর 4টা অনুচ্ছেদ আমরা ফৌজদারি বা ক্রিমিনাল মামলার জন্য ব্যবহার করব। তাহলে দেখেন, আপিল রিলেটেড 8টা আমাদের অনুচ্ছেদ আছে, 4টা হয়ে গেল দেওয়ানি, 4টা ফৌজদারি। এইভাবে পার্টে পার্টে আপনি ভাগ করবেন। এরপরে আমরা যাব ওই 4টার মধ্যে দেওয়ানি কোনটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে, ফৌজদারি কোনটা কোন কাজে ব্যবহার হচ্ছে।
আর 158 থেকে 183 টোটাল 26টার মতো আমাদের বিভিন্ন অনুচ্ছেদ আছে যেগুলো অ্যাপ্লিকেশন বা দরখাস্ত নিয়ে আলোচনা করে। এখন আমরা যখন আপনাদেরকে বাংলাতেও তামাদির শিডিউলটা দেওয়ার চেষ্টা করেছি, মোটামুটি আপনার কাছে যদি তামাদি আইনের যদি আপনি কি করেন বেয়ার একটা যদি ক্রয় করেন, তার শেষে অবশ্যই আপনার কাছে শিডিউলটা থাকার কথা। তো এই জন্য আমরা বলছি যে 7টা সাবজেক্টেরই আপনি বেয়ার একটা তৈরি করার চেষ্টা করেন। আমাদের কাছে যেটা অ্যাভেলেবল আছে বাংলা এবং ইংরাজি দুটাই আমরা গ্রুপে দিয়ে দিব। এখানে একটা জিনিস মনে রাখবেন যে টোটালি আমরা এই শিডিউলে 3টা জিনিস পাবো। একটা হচ্ছে যে এই তামাদিটা, এই যে তামাদিটা আমরা পড়তেছি এটা কোন বিষয়ে তামাদি, তারা একটার মধ্যে আমাদেরকে বর্ণনা করে। তো এইটা একটা আমাদের কলাম থাকে যে 1 নম্বরে কি বিষয় আলোচনা করতেছে, 2 নম্বরে কি বিষয়, 3 নম্বরে কি বিষয়। আর দ্বিতীয় কলামে আমাদের যে পিরিয়ড অফ লিমিটেশন, নির্ধারিত তামাদি কতদিন, সেটা আলোচনা করে। আরেকটা যেটা আমরা নর্মালি পড়ি না বা পরীক্ষায় অতটা আসেও না, সেটা হচ্ছে ওই তামাদিটা কখন থেকে শুরু হবে তার কিন্তু বর্ণনা দেওয়া আছে। তো এই জন্য যখনই আপনি তামাদির শিডিউল পড়বেন 3টা জিনিস মাথায় রাখবেন যে এই শিডিউল পড়তে গেলে 3টা জিনিস যাতে আপনার মুখস্থ থাকে। একটা হচ্ছে যে অনুচ্ছেদ নাম্বারটা, যে আপনি এই অনুচ্ছেদে কি বিষয় তামাদি, তামাদির মেয়াদ কত, আর তামাদিটা কবে শুরু হচ্ছে। কিছু কিছু সেকশনের কিছু কিছু অনুচ্ছেদের ওইটা গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে আপনার চলে আসতে পারে যে একটা তামাদিটা কখন থেকে শুরু হচ্ছে। তো আমরা প্রাথমিকভাবে আপনার অত টেনশন নেওয়ার দরকার নাই, যেহেতু আজকে হচ্ছে আমাদের ওভারভিউ ক্লাস। আজকে জাস্ট আমরা আপনাদেরকে বেসিক জিনিসটা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব, তাহলে দেখবেন যে পরবর্তী ক্লাসে আপনার কাছে ইজি মনে হবে। তাহলে আমরা এই তামাদির অনুচ্ছেদ যখন পড়তে যাব আমরা মোকদ্দমার বিবরণটা পাবো, যেখানে আমাদের অনুচ্ছেদের নাম এবং যে কোন দেওয়ানি মামলার জন্য আপনি এই সময়সীমা দেওয়া সেটা বর্ণনা করা আছে। যেমন ধরেন যে আমরা যখন 3 নম্বর অনুচ্ছেদে যাব, সেখানে বলা আছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মোতাবেক দখল লাভের মামলা, পিরিয়ড অফ লিমিটেশন কতদিন, সেখানে দেওয়া আছে যে 6 মাস। কখন থেকে শুরু হবে বলতেছে যে যে দিন থেকে সে বেদখল হইল, বেদখল হওয়ার থেকে তামাদিটা শুরু হবে। তো এইভাবে শিডিউলটা যখন পড়বেন একটু লক্ষ্য রাখবেন, স্পেসিফিক কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রমধর্মী মামলা আছে, সেইখানে আপনার এই যে কখন থেকে শুরু হবে এইটা একটু আপনাকে দেখতে হবে, বাকিটার জন্য আমাদের এমন দরকার নেই। এখন চলে আসি, আপনি এই তামাদির শিডিউলে বেসিক কথা আগে জানবেন যে কত বছর থেকে কত বছর পর্যন্ত তামাদি দেওয়া আছে। যেমন আমরা জানি ম্যাক্সিমাম 60 বছর দেওয়া আছে, ম্যাক্সিমাম 60 বছর, এবং সর্বনিম্ন দেওয়া আছে আমাদের 3 মাস। তাহলে আমরা আগে দেখব যে নিজের মতো করে যে এই তামাদি আইনি শিডিউলে কত বছর বছর তামাদি দেওয়া আছে। প্রথমে যদি আমরা দেখি 3 মাস দেওয়া আছে, এরপরে দেওয়া আছে 6 মাস, এরপরে দেওয়া আছে 1 বছর, এরপরে 2 বছর, এরপরে 3 বছর, 6 বছর, 12 বছর, 30 বছর, 60 বছর। প্রথমে আপনি আগে এই জিনিসগুলো নিজের আয়ত্তে নেবেন যে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 6 বছর, 12 বছর, 30 বছর এবং 60 বছর। এটা একবার বা দুইবার আপনি পড়লে এটা এই জন্যই আয়ত্ত নেবেন, পরবর্তীতে যখনই আপনি তামাদের শিডিউলের কথা মনে পড়বে আপনার কাছে মনে হবে না যে এতগুলা অনুচ্ছেদ কোনটা কিভাবে মনে রাখবো। এগুলা হচ্ছে জাস্ট যে স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে মনে রাখবেন। এর পরের ধাপে আপনি যে কাজটা করবেন, আপনার কাছে যেহেতু খাতা কলম আছে, আমরা জাস্ট এই যে 3 মাসের জন্য মনে রাখবেন শুধু একটাই মাত্র শিডিউল দেওয়া আছে, একটাই অনুচ্ছেদ দেওয়া আছে। তাহলে সর্বনিম্ন কয় দিন? 3 মাস। 3 মাসের জন্য কয়টা দেওয়া আছে মূল মামলা? একটাই দেওয়া আছে। তার মানে আমরা এই যে 3 নাম্বার অনুচ্ছেদ, 2 নাম্বার অনুচ্ছেদ যদি দেখি, 2 নাম্বারে আমাদেরকে জাস্ট একটাই দেওয়া আছে। তো এইটা আমরা একবার বা দুইবার বা 3বার পড়ে নিজের মতো করে আয়ত্ত করে নিতে পারবো যে সর্বনিম্ন 3 মাস, আর 3 মাসে শুধু একটাই মোকদ্দমা। এইভাবে নিজের মতো করে প্র্যাকটিস করা শুরু করবেন। আর এখন ওই 3 মাসের বিষয়বস্তুটা কি, পরবর্তী যখন ডিটেইল ভিডিও আসবে তখন সেখান থেকে আরও বুঝবেন। এরপরে 6 মাসেরটা যদি আমরা দেখি, 6 মাসেরও আমাদের জন্য মোটামুটি শুধু একটাই দেওয়া আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায়, এটা হচ্ছে 6 মাস। তাহলে 3 মাস এবং 6 মাস এই দুইটা স্পেসিফিকভাবে আপনাকে মনে রাখতে হবে, 1-2বার প্র্যাকটিস করলে আপনার মনে থাকবে। এখন আমরা যখন চলে যাব যে 1 বছরে তামাদিগুলা, তখন এইখানে দেখেন যে 5 থেকে নিয়ে 31। তো এইভাবে আপনার খাতার মধ্যে শুধু এইটুকু লিখবেন যে 5 থেকে 31 যত মামলা আছে সমস্ত মামলা তামাদি হচ্ছে 1 বছর। তাহলে 5 থেকে 31 এইভাবে একটু লিখেন যে 5 থেকে 31 1 বছর। 32 থেকে 36 হচ্ছে 2 বছর।
এবং 37 থেকে 115 মোটামুটি অনেকগুলা প্রায় 79টার মতো আমাদের বিভিন্ন মোকদ্দমার তামাদি হচ্ছে কি 3 বছর। তাহলে 37 থেকে 115। তো এর ভিতরে একটু ব্যতিক্রম আছে, ওই দুইটা সেকশন আছে, তো সেগুলো আপনি পৃথক করে রাখে দিবেন 113 এবং 114। এরপরে 116 থেকে 120 এখানে হচ্ছে আমাদের 6 বছর। 121 থেকে নিয়ে 144 পর্যন্ত হচ্ছে 12 বছর। আর 45 এবং 46 এ পর্যন্ত তিনটা অনুচ্ছেদ দেওয়া আছে 30 বছরের। আর 147 থেকে নিয়ে 149 60 বছরের জন্য তিনটা। তাহলে এই সময়সীমাটা মনে রাখার পর প্রাথমিকভাবে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সর্বনিম্ন যেটা সেটা মনে রাখবো। দুইটা দেওয়া আছে আমাদের 3 মাস এবং 6 মাস। আর পিছন থেকে যে 60 বছরের জন্য তিনটা দেওয়া আছে, তো এই তিনটা আমরা মুখস্থ করব ধীরে ধীরে বিষয়গুলো জেনে। আর 30 বছরের জন্য মাত্র তিনটা দেওয়া আছে। তাহলে এই সর্বনিম্ন যেটা দেওয়া আছে আমাদের 3 মাস, 6 মাস, 60 বছরের জন্য তিনটা, আর 30 বছরের জন্য তিনটা, এই কয়েকটা আমরা প্রথমেই কি করব মুখস্থ করে নিব বিষয়গুলো জেনে। এরপরে আমরা যাব ভিতরের গুলার মধ্যে, যে এই যে লম্বা চড়া এতগুলো আছে সেগুলোর মধ্যে কিছু টেকনিক আছে, কিছু গুরুত্বপূর্ণ আছে, কিছু না জানলেও চলবে, যেগুলো আমরা প্রতিটা যে ধারাবাহিক ভিডিও আসবে সেখানে আমরা আলোচনা করব। তাহলে আজকের আলোচনায় আপনার মূল দায়িত্বটা হচ্ছে কি, এই যে 1 থেকে নিয়ে 149 পর্যন্ত 149টা মূল মোকদ্দমা আছে, সেটাকে আপনি পার্ট বাই পার্ট ভাগ করে ফেললেন। আপনার প্রয়োজনে আপনি উল্টা দিক থেকেও আসতে পারেন। যেমন 60 বছরের প্রথমে লিখবেন যে 60 বছর রিলেটেড কয়টা আমরা মামলা পাবো, যে তিনটা মামলা পাবো 147 থেকে নিয়ে 149। 30 বছরের আমরা কয়টা পাবো, সেখানে আমরা জাস্ট তিনটা পাবো। তো এইভাবে আমরা সর্বনিম্ন 3 মাস, এরপরে হচ্ছে 6 মাস, এই জিনিসটা লিখব। আর যেগুলো বেশি দেওয়া আছে 1 বছর, 2 বছর, 12 বছর, ওইগুলো আমরা তখন পরবর্তী ভিডিওতে কি করব, সেখানের ভিতরে আমরা গিয়ে দেখব যে এর ভিতরে কি আছে, কিভাবে পড়া যায়। তাহলে আপনার কাছে ইজি মনে হবে। এর পাশাপাশি আরও কিছু নিয়ম হচ্ছে যে আমরা যে কাজটা করি, যখন আমরা পরবর্তীতে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ব, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, ওই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কিছু মেরুদণ্ড আছে। যেমন আমাদের ঘরগুলার ফাউন্ডেশন সর্বপ্রথম আমরা পিলারগুলা দেই, তারপরে দরজা জানালাগুলা ছাড়ি। তো এই জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ার ক্ষেত্রে আমরা কি করি, মোটামুটি 8টা প্রতিকার সেখান থেকে বের করি। তো এই জন্য আমরা যখন পরবর্তী ক্লাসে সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ব, বা আজকেও জাস্ট একটু ধারণা দিয়ে দেই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইন অত কঠিন কিছু না। ওই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় বলে যে আপনি কি করতে পারবেন, আপনার যে কোনো সম্পত্তি আছে, প্রপার্টি আছে, কেউ যদি ইমুভেবল প্রপার্টি থেকে আপনাকে কি করে বেদখল করে, আপনি আইনের আশ্রয় নিয়ে সেই দখলটা উদ্ধার করতে পারবেন। 9 ধারায় বলে যে যেখানে আপনার মালিকানা নাই, শুধু আপনি দখলে ছিলেন, বেদখল করা হয়েছে, আপনি উদ্ধার করতে পারবেন। এরপরে 10 ধারায় বলে যদি কোনো মুভেবল প্রপার্টি হয়, ওই মুভেবল প্রপার্টি আপনি উদ্ধার করতে পারবেন। 12 ধারায় বলে যদি কারোর সাথে কোনো চুক্তি করেন, সে যদি চুক্তি মোতাবেক কাজ না করে, তাহলে চুক্তি প্রবল করতে পারবেন। 31 ধারায় বলে যে যদি আপনার কোনো দলিলে কোনো ভুল ভ্রান্তি হয়, সেটা আপনি সংশোধনের মামলা করতে পারবেন। 35-এ বলে যে কোনো চুক্তি যদি আপনি রদ বা বাতিল করতে চান, সেটা আপনি করতে পারবেন। 39-এ বলে যে আপনি যদি কোনো দলিল বাতিল করতে চান, সেটা করতে পারবেন। 42-এ বলে যদি আপনার ঘোষণামূলক কোনো প্রতিকার প্রয়োজন, সেটাও করতে পারবেন। মোটামুটি এই 8 প্রকারের প্রতিকারটা আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন যখন আমরা পড়তে যাব, আগে এই কয়টা সেকশনে আমরা পড়াই, বিস্তারিত কিন্তু পড়াই না। কারণ এই কয়টা সেকশন যখন আপনি একবার, দুইবার, তিনবার পড়বেন, টোটাল আইনটাই আয়ত্তে চলে আসবে। এখন এইটার সাথে তামাদিটা আমরা কি করে দেই, মিক্স করে দেই। আর এইখানে যে কয়টা, এগুলা থেকেই প্রতিবার আপনি কোনো না কোনো একটা এমসিকিউতে থাকেই থাকে। এই জাস্ট 8টা থেকে আপনি একটা পাবেনই পাবেন, যেভাবেই হোক। এখন 8 ধারায় কি হয়, দখল উদ্ধার। তো আমরা টোটাল যদি দেখি, আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই 8 ধারার সাথে তামাদির জন্য 12 বছরের 2টা অনুচ্ছেদ বেশি ব্যবহৃত হয়। সব জায়গায় পাবেন, সব পরীক্ষার প্রশ্নপত্রে পাবেন। একটা হচ্ছে কেউ যদি আপনাকে বেদখল করে, 142 অনুচ্ছেদ মোতাবেক 12 বছরে মামলা দায়ের করতে হয়। আর আপনি কোনো সম্পত্তির অধিকার পাইছেন, দখল উদ্ধার মামলা করবেন, 144-এর অধীনেও 12 বছরে মামলা দায়ের করতে হয়। তাহলে আপনি জাস্ট সংক্ষেপে লিখেন, আপনার নোটের মধ্যে যদি থাকে, শুধু SR লিখবেন, SR অ্যাক্ট লিখে কি 8 নাম্বার ধারা দিয়ে দিবেন, 144, 142, 12 বছর। এইভাবে তাইলে 2টা আইন আপনার একসাথে কম্বাইন করে প্রস্তুতিটা নেওয়া হবে, আর প্রস্তুতি এইভাবেই আপনাকে নিতে হবে। এরপরে 9 ধারায় যেখানে শুধু আমরা দখলটা পেতে চাই, মালিকানা আমাদের দেখার বিষয় না কার মালিক,
তো সেক্ষেত্রে আমরা তামাদি আইনের 2 নাম্বার যে অনুচ্ছেদ আছে এটা বলে যে 6 মাস। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় যেখানে জাস্ট আমরা দখল লাভের জন্য মামলা দায়ের করি, যেখানে মালিকানা মুখ্য বিষয় নয়, বিষয়টা হচ্ছে যিনি দখলে ছিলেন উনি দখলে থাকবেন, তাকে কেউ বেদখল করলে উনি 3 অনুচ্ছেদ মোতাবেক 6 মাসের মধ্যে মামলাটা দায়ের করবেন। আর 10 নাম্বার অনুচ্ছেদে আমরা পড়ি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 নাম্বার ধারায় যে কোনো মুভেবল প্রপার্টি যদি কেউ আপনার নিয়ে যায়, আপনার গাড়ি, মোবাইল, আপনার কোনো প্রকার মোটর সাইকেল কেউ নিয়ে গেল, দিচ্ছে না, অবৈধভাবে নিয়ে গেছে, তো তার বিরুদ্ধে আপনি 10 ধারায় মামলা দায়ের করতে পারেন। তো সেটা আমাদের 48 নম্বর অনুচ্ছেদ বলে যে আপনি মামলাটা 3 বছরের মধ্যে দায়ের করতে হবে যদি মুভেবল প্রপার্টি উদ্ধার করতে চান। আর এই যে আমাদের 12 নম্বর অনুচ্ছেদ, এটা বিশেষভাবে আমরা মনে রাখি যে জায়গা জমির যে বায়নাপত্র আমরা করি, কন্ট্রাক্ট ফর সেল করি, যদি কেউ চুক্তি মোতাবেক সম্পত্তিটা আপনাকে বিক্রয় দলিল করে না দেয়, তখন আপনি 12 ধারার অধীনে চুক্তি প্রবলের মামলা করেন। তো এখানে তামাদি আমাদের অনুচ্ছেদ আমরা 113 ব্যবহার করি। পূর্বে এখানে 3 বছর সময়সীমা দেওয়া ছিল, তো সরকার 2004 সালে এটাকে সংশোধন করে 1 বছর করছে। এই যে সরকার চেঞ্জ করলো, মাঝে মধ্যে এটাও পরীক্ষায় আসে যে 2004 সালে সংশোধনের পূর্বে 113 ধারার তামাদি কত বছর ছিল। তাহলে যখনই আইনের মধ্যে সংশোধনী আসবে ওইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারা পুরাতনটাও জানতে চায়, নতুনটাও জানতে চায়। তাহলে 12 ধারায় যে চুক্তি প্রবল, এইটার আগে ছিল 3 বছর, 2004 সালে সরকার সংশোধন করছে 113 নম্বর অনুচ্ছেদ, ওইটা 3 বছর থেকে কমিয়ে 1 বছরে নিয়ে আসা হয়েছে। একই রকমভাবে যদি আমরা চুক্তি বাতিল যেটা দেখি, একটা বায়না চুক্তি আপনি করছেন, আপনার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, আপনি চাইলে ওই বায়না চুক্তিটা বাতিল করতে পারেন। তো সেটার ক্ষেত্রে 114 নম্বর অনুচ্ছেদ ব্যবহৃত হয়। এটাও পূর্বে 3 বছর ছিল, সরকার 4 সালে চেঞ্জ করে 1 বছর করছে। এরপরে যেটা আসে, আপনার যদি কোনো দলিলে ভুল হয়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা আমরা দলিল সংশোধন রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টের মামলা দায়ের করি। তো এটার ক্ষেত্রেও বলে যে যেই দিন দলিলে ভুলটা আপনি জানতে পারলেন সেই দিন থেকে আপনাকে কি করতে হয়, 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হয়। তো এর অনেকগুলো অনুচ্ছেদ আছে, তার মধ্যে এটার একটাই অনুচ্ছেদ দেওয়া আছে 96, যেখানে বলে যে আপনাকে জানার পর থেকে 3 বছরে দলিল সংশোধন রিলেটেড মামলাটা দায়ের করতে হবে। এখন ধরেন আপনি কোনো দলিল বাতিল করবেন, কোনো জাল দলিল হয়েছে, মিথ্যা দলিল হয়েছে, আপনার মনে হচ্ছে দলিলটা জাল, তো সেক্ষেত্রে আপনি যে দিন থেকে জাল জানতে পারবেন বা যে দিন থেকে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, 39 ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই ক্ষমতাটা দেয়। আর 92 অনুচ্ছেদ বলে যে আপনি কি করতে পারবেন, 3 বছরের মধ্যে মামলাটা আপনাকে দায়ের করতে হবে। আর 42 ধারায় হচ্ছে আমাদের ডিক্লারেটরি স্যুট বলি, যেখানে জাস্ট আমরা ঘোষণা চাই, যেমন সম্পত্তি আপনার দখলে আছে, অন্য ব্যক্তি সেটা দাবি করে, তখন আপনি ঘোষণামূলক মামলা দায়ের করতে পারেন। 42 অনুচ্ছেদের জন্য নর্মালি আমাদের শিডিউলেতে নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া নাই। তো সেখানে জাস্ট বলে যে 120 নম্বর একটা অনুচ্ছেদ দিয়ে বলতেছে যে যদি কোনো মামলার তামাদি আইনের এই 149টা অনুচ্ছেদের মধ্যে আপনি খুঁজে না পান, তাহলে ওই মামলার তামাদি হচ্ছে 6 বছর। তাহলে 120 নম্বর একটা অনুচ্ছেদ আছে, সেখানে বলে যে কোনো মামলার শিডিউলে যদি তামাদের শিডিউলে কোনো দেওয়ানি মামলার তামাদি দেওয়া না থাকে, তাহলে আমরা ধরে নিব সেটা হচ্ছে কি 6 বছর। যেমন ধরেন যে পার্মানেন্ট ইনজাংশন, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করবেন, এটার তামাদি কোথাও দেওয়া নাই। ডিক্লারেটরি স্যুট করবেন, এটার তামাদি দেওয়া নাই, তখন 120 নম্বর ব্যবহার করি আমরা 6 বছরের জন্য। এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কয়েকটা সেকশন আমরা আলোচনা করলাম, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সব পরীক্ষার জন্য। তো এই জন্য এইটা আপনি ধীরে ধীরে কি করেন, এই এসআর অ্যাক্টের ধারাগুলা ধীরে ধীরে আয়ত্তে নেওয়ার চেষ্টা করেন। এসআর অ্যাক্ট যখন আমরা পড়ব, আমরা ওই প্রথম ওভারভিউ ক্লাসে এই সেকশনগুলারই মেরুদণ্ডগুলো আপনাদের সামনে তুলে ধরব। আর পরে জাস্ট আপনি এটার সাথে সামান্য কিছু অ্যাড করলে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন কিন্তু শেষ, অত কঠিন কিছুই না। তাহলে আমরা আজকে পড়তেছি আমাদের শিডিউল, কিন্তু এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাথে জড়িত। আর এইভাবে যখন আপনি এটার সাথে মিক্স করে পড়বেন, আপনার তখন আর যে আপনি একটা জিনিস মুখস্থ রাখতেছেন এইটা মনে হবে না। আপনি একজন অ্যাডভোকেট হইছেন বা আইন বিষয় কাউকে পরামর্শ দিচ্ছেন, একটা দখল উদ্ধার মামলা কতদিন, এটা আপনার মুখস্থ করার দরকার নাই। এটা তো জাস্ট আপনি যে একজনের সম্পত্তি দখল উদ্ধার করবেন, এই শব্দটা মনে আসলেই অটোমেটিক চলে আসার কথা যে ইমুভেবল প্রপার্টি হইলেই আমার 12 বছর, মুভেবল হইলে আমার 3 বছর, বায়না চুক্তি হইলেই 1 বছর, দলিলে সংশোধন হইলেই 3 বছর, চুক্তি রদ হইলে 1 বছর, বাতিল হইলে 3 বছর, ঘোষণা হইলে 6 বছর। এইভাবে আপনি মাথার মধ্যে নিয়ে আসেন।
পরে স্পেসিফিকভাবে দেখবেন যে 1-2 বার যখন আপনি রিভিশন দিবেন, পড়তে থাকবেন, ওই অনুচ্ছেদগুলো আপনার মনে আসবে। এটা আপনি কখনোই ভাববেন না যে একবারেই পড়ে আপনার একদম 100% মনে থাকবে, জীবনেও সম্ভব না। আমাদের মাথাটা এমনভাবেই তৈরি, আমরা একটা কথা যখন 3বার 4বার 5বার শুনি, তারপরে আমাদের চিরস্থায়ীভাবে মনে থাকে। তো এই জন্য আপনি যদি একবার পড়ে যতটুকু আয়ত্তে করতে পারছেন সমস্যা নেই, আরেকবার দেখেন, আরেকবার লিখেন, তখন দেখবেন যে অটোমেটিক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনার মনে আসতেছে। আর পড়াশোনার ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে বুঝে পড়া, আর দ্বিতীয়ত হচ্ছে যে বারবার সেটা রিভিশন দেওয়া। তাহলে 1 নম্বর কাজ আপনি করবেন, পড়াটা বুঝে পড়বেন। দ্বিতীয় হচ্ছে যে বারবার সেটাকে রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা চলে আসি যে কিছু আমরা আপিল রিলেটেড সেকশন পাবো, যে কোন মামলার আপিল কত দিনের মধ্যে। তো আপিল রিলেটেড জিনিসটা বুঝতে হলে আদালতের গঠনটা কিন্তু আপনাকে আগে ভালো করে বুঝতে হবে। আদালতের গঠন যদি আপনি না বুঝেন, আপিলটাতে আপনি বারবার ভুল করবেন। দেখেন, দেওয়ানি এবং ফৌজদারি উভয়ের জন্য বাংলাদেশে পৃথক পৃথক আইনে আদালতের বিভিন্ন প্রকার পদ্ধতি বর্ণনা করা আছে। বাংলাদেশে আমরা বলি যে সবচেয়ে হাইয়েস্ট কোর্ট হচ্ছে দেওয়ানি মামলার জন্য আপিল বিভাগ, এর নিচে হচ্ছে হাইকোর্ট বিভাগ, জেলা পর্যায়ে হচ্ছে আমাদের জেলা জজ আদালত, আর সর্বনিম্ন হচ্ছে দেওয়ানি আদালত, যেখানে সর্বপ্রথম মামলাগুলো দায়ের করি। যখন আমরা এই যে তামাদি শিডিউল পড়ব বা দেওয়ানি কার্যবিধি পড়ব, এই অনুযায়ী তারা শিডিউলটা তৈরি করছে যে আপনার একটা দেওয়ানি প্রতিকার দরকার, আপনি দেওয়ানি আদালত মানে সিভিল কোর্টে মামলা দায়ের করলেন। তো সিভিল কোর্টে আপনি সংক্ষুব্ধ হইলেন, আপনি জেলা জজের কাছে আপিল করলেন, জেলা জজের সন্তুষ্ট হইতে পারলেন না, হাইকোর্টে গেলেন, হাইকোর্টে সন্তুষ্ট হইতে পারলেন না, তখন সুপ্রিম কোর্টে গেলেন। কিন্তু বাংলাদেশে এই যে সুপ্রিম কোর্টের ভিতরে 2টা বিভাগ থাকে, একটা হচ্ছে আপিল বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। শুধু হাইকোর্ট বাংলাদেশে বর্তমানে অস্তিত্ব নাই, জাস্ট হাইকোর্ট বিভাগ, এই শব্দটা মনে রাখবেন। তাহলে দেওয়ানি মামলার জন্য আমরা 4টা ফোরাম পাচ্ছি, এইভাবে মনে রাখবেন যে একটা দেওয়ানি মামলার জন্য 4টা ফোরাম আছে। সর্বপ্রথম যে আদালতে আমরা মামলা দায়ের করি সেটাকে আমরা বলি যে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বা আদি আদালত, যেই আদালতে প্রথম মামলা দায়ের করা হয়। এরপরে চলে যায় আমাদের আপিল আদালত, এরপরে চলে যাচ্ছে আমরা ক্ষেত্র বিশেষে। বাংলাদেশে কৌতুক ক্ষেত্রে আমরা যখন আপনি কি করলেন, ধরলাম যে দেওয়ানি আদালত একটা মামলা দায়ের করলেন, এখন আপনি সেখানে সংক্ষুব্ধ হইলেন, তো জেলা জজের কাছে আপিল করলেন, সেখানেও আপনি হেরে গেলেন বা সংক্ষুব্ধ হইলেন, তখন দ্বিতীয়বার আর আপিল করার নর্মালি আইনে সুযোগ নাই, বাংলাদেশের আইনে দ্বিতীয় আপিল নাই। তো তখন আপনাকে হাইকোর্টে রিভিশন দায়ের করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার এই রিভিশনেও আপনি যদি সংক্ষুব্ধ না হন, আইনগত যদি উপযুক্ত কারণ থাকে, তখন আপনি আপিল বিভাগে যাইতে পারেন। তো সেটা বিভিন্ন মামলার জন্য বিভিন্ন প্রকারভাবে হয়। আমরা তামাদির শিডিউলের জন্য তাহলে এই 4টা আদালতের কথা মনে রাখবো। এখন এইটা জানার পর আমাদের লাভটা কী হইল? এখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে যেই আদালতে সর্বপ্রথম মামলাটা আপনি দায়ের করছেন, হয়তো সহকারী জজ আদালতে করছেন, না হলে সিনিয়র সহকারী জজ আদালতে করছেন, না হলে যুগ্ম জেলা জজ, এই 3জনের আদালতেই মামলা দায়ের করতে হয়। কিসের উপর ভিত্তি করে? মামলা কত টাকার, কত টাকা আপনি উদ্ধার করতে চান, কত টাকার সম্পত্তি উদ্ধার করতে চান। বাংলাদেশে বর্তমান নিয়ম হচ্ছে যদি 15 লাখ টাকা পর্যন্ত হয়, আপনার প্রতিটা মামলা সহকারী জজ আদালতে দায়ের হবে। আর যদি 25 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে সিনিয়র সহকারী জজ, আর 25 লাখের ঊর্ধ্বে হইলে যুগ্ম জেলা জজের কাছে আপনি দায়ের করলেন। এখন তাদের আদেশে আপনি সংক্ষুব্ধ, ডিক্রি আপনার পক্ষে আসলো না, আপনার বিপক্ষে চলে গেল, বা আপনি মামলায় হেরে গেলেন, আপনি চাচ্ছেন আপিল দায়ের করার জন্য, মানে উপরের ফোরামে যাওয়ার জন্য। কোথায় যাইতে পারবেন? এই যে জেলা জজের কাছে আপনি যাইতে পারবেন। এখন কত দিনের মধ্যে যাবেন? তাহলে আপনার এমসিকিউ 2টা ভাবে আসতে পারে। একটা হচ্ছে যে সরাসরি আপনাকে এই যে সিনিয়র যুগ্ম জেলা জজ বললাম, এগুলো আপনার তামাদির শিডিউলে দেওয়া নাই, এগুলো আপনাকে বুঝিয়ে নিতে হবে যে এইখানে আপনাকে এমসিকিউ আসতে পারে যে একজন সিনিয়র সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে, বা সহকারী জজের আদেশের বিরুদ্ধে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। তাহলে এই 3জনের যে কোনো একজন ব্যক্তি দেখ আপনাকে 30 দিনের মধ্যে আপিলটা দায়ের করতে হবে। অনুচ্ছেদ আপনি ভুলে যান কোন অনুচ্ছেদে আছে, প্রাথমিকভাবে শুধু এটাই মনে রাখেন যে দেওয়ানি আদালতের আদেশের বিরুদ্ধে 30 দিনের মধ্যে আপনাকে জেলা জজের কাছে আপিল দায়ের করতে হবে। এখন নর্মালি জেলা জজ সাহেব কি সকল আপিল শুনতে পারেন কিনা এটাও আবার মনে রাখবেন, যে এখানে আমরা মামলা দায়ের করার ক্ষেত্রে একটা পেকুনারি ভ্যালু দেখছি, টাকা পয়সার ব্যাপার দেখছি। তো জেলা জজের একটা সীমাবদ্ধতা হচ্ছে যে 5 কোটি টাকার উপরের আপিল উনি শুনতে পারেন না, ম্যাক্সিমাম 5 কোটি পর্যন্ত।
এখন আপনার যদি কোনো জায়গা জমির দাম যদি 5 কোটির বেশি হয়, আপনি মামলাটা তো যে যুগ্ম জেলা জজ আদালতে আপনি দায়ের করছেন, মামলায় আপনি হেরে গেলে তখন আর জেলা জজের কাছে যাইতে পারবেন না, যেহেতু 5 কোটি টাকার বেশি। তো তখন আপনার সরাসরি কি করতে হয়, হাইকোর্টে যাইতে হয়। এখন তাইলে আপনি আপিল করার দুইটা ফোরাম পাইলেন, হয় আপনি যাবেন জেলা জজের কাছে অথবা যাবেন হাইকোর্টে। জেলা জজের কাছে কখন যাবেন, যখন 5 কোটি টাকার নিচে হবে। কত দিনে যাবেন, 30 দিনে। জাস্ট এইটা আগে নিজের আয়ত্তে নিয়ে আসেন যে সিভিল আদালতের রায়ের বিরুদ্ধে 30 দিনে আমি ডিস্ট্রিক্ট কোর্টে যাব। আর যেই আপিলগুলা ডিস্ট্রিক্ট কোর্ট শুনতে পারে না, কারণ হচ্ছে পেকুনারি ভ্যালু 5 কোটির বেশি, সেক্ষেত্রে আমাকে হাইকোর্ট বিভাগে যাইতে হবে। তাইলে আমি কত দিনের মধ্যে যাব, তো সেক্ষেত্রে সময় হচ্ছে 90 দিন। তাহলে এই দুটো আগে মাথায় নেন, তখন দেখবেন যে আইনটাকে ইজি মনে হবে না যে আপনি কিছু মুখস্থ করতেছেন। তাহলে সহকারী, সিনিয়র, যুগ্ম এই তিনজন যদি আদেশ দেয়, আমরা জেলা জজের কাছে যদি আপিল দায়ের করি 30 দিনে করব। আর যদি আমাদেরকে হাইকোর্টে যাইতে হয় 90 দিন আমরা সময় পাবো, এর মধ্যে আপিলটা দায়ের করতে হবে। তাহলে আপিল রিলেটেড দেখেন যে দুইটা তামাদি আমরা পড়ে ফেললাম, একটা হচ্ছে 30 দিন, একটা হচ্ছে 90 দিন। এখন এই সেম এই জিনিসটা যদি আপনি ফৌজদারি মামলার ক্ষেত্রে নিয়ে আসেন, একই জিনিসটা ফৌজদারি মামলার ক্ষেত্রে আনেন, তো ফৌজদারি মামলার ওই 4টাই আদালত আছে, একটা হচ্ছে আপিল বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, একই রকম। আর এই যেখানে আমরা জেলা জজ আদালত যাকে বলতাম, ওই আদালতটাই যখন ক্রিমিনাল মামলা দেখতেছে তখন আমরা বলতেছি যে সেশন কোর্ট বা দায়রা আদালত। আর আমরা যেই আদালতে প্রথম মামলা দায়ের হয় তাকে বলি যে ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে একজন ম্যাজিস্ট্রেট আদালতে তো আপনি মামলা দায়ের করলেন, পুলিশ থানার মাধ্যমে হোক অথবা থানায় সরাসরি গিয়ে, যেই আদালতে সরাসরি গিয়ে, যেভাবেই হোক, আমরা সকল প্রকার যেই ফৌজদারি মামলা, ক্রিমিনাল মামলা আমাদেরকে ম্যাজিস্ট্রেট আদালতেই করতে হয়। ওনারা প্রতিটার বিচার করতে পারেন না, ওনারা যেগুলো বিচার করার যোগ্য সেগুলা করেন, বাকিগুলো দায়রা আদালতে পাঠিয়ে দেন। তাহলে আমরা এখান থেকে শিখবো যে একজন ম্যাজিস্ট্রেট যদি কোনো একটা ফৌজদারি মামলার বিচার করে, তাইলে তার বিরুদ্ধে সংক্ষুব্ধ হইলে আপনি যাবেন কোথায়, দায়রা জজের কাছে। এখন এই দায়রা আদালতে কত দিনের মধ্যে যাবেন, ওই দেওয়ানির মতোই একই 30 দিনের মধ্যে আপনি দায়রা আদালতে আপিলটা দায়ের করবেন। এখন যদি কোনো মামলা, বিশেষত যেমন ধরেন যে হত্যা মামলা, ধর্ষণের মামলা, ডাকাতির মামলা, এই যে হিনিয়াস প্রকৃতির ক্রাইমের মামলাগুলা নর্মালি ওগুলা বিচার হয় দায়রা আদালতে সরাসরি। মামলা দায়ের হয় ম্যাজিস্ট্রেট আদালতে, তারা যখন আসামি গ্রেফতার হয় সব কিছু রেডি করে বিচারের জন্য পাঠায় দেয় দায়রা আদালতে। এখন এই দায়রা আদালতের রায়ের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে চান, তখন আপনাকে হাইকোর্ট বিভাগে গিয়ে আপিলটা দায়ের করতে হয়। তাহলে আমরা এক্ষেত্রেও আপিলের দুইটা ফোরাম পাইলাম, ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে দায়রার কাছে, আর দায়রা আদালতের রায়ের বিরুদ্ধে যাব হাইকোর্টে। তাহলে এই ক্ষেত্রে হাইকোর্টে আপনি কতদিন সময় পাবেন, এইখানে জাস্ট একটু ব্যতিক্রম, যে এখানে আপনি 60 দিন সময় পাবেন। দেওয়ানি মামলা হইলে 90 দিন সময় পাইতেন, ফৌজদারি মামলার ক্ষেত্রে হাইকোর্টে পাচ্ছেন মাত্র 60 দিন। তাহলে দুইটাকে পাশাপাশি রাখে, আগে অনুচ্ছেদ আপনার মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট আগে সময়সীমাটা মুখস্থ রাখেন। পরীক্ষায় আপনার দুই ধরনের এমসিকিউ হয়, আপনাকে কখনো সময়সীমা জিজ্ঞাসা করে যে কতদিন, অথবা স্পেসিফিক অনুচ্ছেদ নাম্বারটা জিজ্ঞাসা করে যে এইটা কত নাম্বার অনুচ্ছেদে আছে। তো প্রথমে আমরা সময়সীমাটা মুখস্থ করার চেষ্টা করি। তাহলে দেওয়ানি মামলা, দেওয়ানি আদালত হইলে 30 দিনে, ম্যাজিস্ট্রেট আদালত হইলেও 30 দিনে। আর যেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট কোর্টের বিরুদ্ধে আমরা কোথায় যাই, যখন হাইকোর্টে যাই 90 দিন সময় পাই, কিন্তু ফৌজদারি মামলায় শুধু 60 দিন আমরা সময় পাবো। তবে এইখানেও একটা আবার ব্যতিক্রম আছে, ওই যে 5 কোটি টাকা আমরা দেওয়ানি মামলার ক্ষেত্রে দেখেছি যে 5 কোটি টাকার বেশি হইলে, ফৌজদারির ক্ষেত্রেও একটা ব্যতিক্রম যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি শাস্তিটা কি হয়, 5 বছরের বেশি যদি কোনো শাস্তি প্রদান করে যুগ্ম দায়রা জজ, তাহলে দুই জায়গায় 5-5 আছে, এটা মনে রাখবেন। দেওয়ানি হইলে 5 কোটির বেশি, আর ফৌজদারি হইলে 5 বছরের বেশি, ওই শাস্তিটার বিরুদ্ধে তখন হাইকোর্টে আপিল দায়ের করতে হয়। তাহলে দুইটা কিন্তু একই রকম, দেওয়ানি মামলায় 5 কোটির বেশি, ফৌজদারি মামলায় 5 বছরের বেশি যদি শাস্তি হয়, তখন আর ওই দায়রা আদালত ওই আপিল শুনতে পারে না, ওই আপিলটা কি করতে হয়, আমাদেরকে হাইকোর্ট বিভাগে দায়ের করতে হয়। তাহলে যদি আমরা হাইকোর্টে কোনো ফৌজদারি আপিল দায়ের করতে চাই, 60 দিন আমরা মাত্র সময় পাবো। তাহলে এই দুইটা ক্ষেত্রে আপনি টোটাল দেখেন, দুইটা 4টা অনুচ্ছেদ আপনার মুখস্থ হয়ে গেছে, বাকি আছে আর 4টা, যেটা একটু ব্যতিক্রম। তাহলে আমরা আরেকবার যদি চেষ্টা করি, এখন এগুলোর সাথে অনুচ্ছেদগুলো যদি এখন আমরা যুক্ত করতে পারি, যে যখন আমার দেওয়ানি আদালত কি করতেছে, কোনো আদেশ দিচ্ছে, আমি আপিল করতে যাব, জেলা জজের কাছে আমি যাই 30 দিনে, আর এই কথাটা আমাকে বলে 152।
তো 152টা নর্মালি প্রথমে মনে থাকবে না, যখন এইভাবে আপনি 1-2বার প্র্যাকটিস করবেন তখনই মনে থাকবে যে 152 অনুচ্ছেদের ক্ষমতা বলে 30 দিনের মধ্যে দেওয়ানি আদালতের রায়ের বিরুদ্ধে আমি যাই জেলা জজের কাছে। আর এই জেলা জজ সাহেবের একটা সীমাবদ্ধতা হচ্ছে 5 কোটির বেশি উনি আপিল শুনতে পারেন না। তো এই জন্য কোনো মামলার আপিল যদি আমাকে হাইকোর্টে করতে হয়, যেহেতু 5 কোটির বেশি, তখন আমি 90 দিন সময় পাই 156-র ক্ষমতা বলে। তাহলে আপনার মাথাটাকে একটু আপনি আর একটু ধীরে ধীরে কী করেন, সম্প্রসারিত করেন যে 30 দিন আর 90 দিন যে আপনি পাচ্ছেন, এই অথরিটি আপনাকে কে দেয়। তাহলে 30 দিনের অথরিটি দেয় 152, আর 90 দিনের অথরিটি দেয় 156। এইভাবে মনে রাখেন, দেখবেন যে আপনার জীবনেও আর ভুলার কথা না। প্রয়োজনে জাস্ট একটু লিখেন যে 30 দিন দেওয়ানি মামলার মধ্যে 30 দিনের মধ্যে যে আপিলটা দায়ের করতে হবে, এটা 152 আপনাকে ওই ক্ষমতা দেয়, আর 90 দিন যে আপনি সময় পাবেন এটা 156 দেয়। তো হয়ে গেল আমার দেওয়ানি দুইটা ক্লিয়ার। অনুচ্ছেদটাও আপনি মনে রাখতে পারলেন। তারপরেও আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে আরও পৃথকভাবে বোঝানোর চেষ্টা করব। আর ফৌজদারি মামলার ক্ষেত্রেও দেখবেন যে ম্যাজিস্ট্রেট সাহেবের আদেশের বিরুদ্ধে যে আপনি 30 দিনে যাচ্ছেন দায়রার কাছে, এই ক্ষমতাটা আপনাকে কে দেয় যে একজন ম্যাজিস্ট্রেটের সাহেবের কাছে আপনি কি করতেছেন, 30 দিনের মধ্যে তার বিরুদ্ধে দায়রা জজের কাছে যাচ্ছেন। এইটা 154 আপনাকে ওই ক্ষমতাটা দেয় যে 154 ধারার অধীনে আমি কি করতে পারি, 30 দিনের মধ্যে আপিলটা দায়ের করতে পারি। আর যদি আপনাকে হাইকোর্টে যাইতে হয় ফৌজদারি মামলার জন্য, তাইলে আপনি সময় পাবেন মাত্র 60 দিন। এই যে 60 দিন আপনি সময় পাচ্ছেন, সেক্ষেত্রে 155 ধারা অনুচ্ছেদ আপনাকে এই ক্ষমতাটা দেয়। তাহলে দুইটার ক্ষেত্রেই দেওয়ানি যে আপনাকে দেওয়া হচ্ছে 52 আর 56, আর ফৌজদারি আপনার ক্ষমতা দেয় 54 আর 55, দুইটাই পাশাপাশি আছে। এইভাবে আপনি একটু পড়ার চেষ্টা করবেন। এখন তাহলে ব্যতিক্রম কোনগুলা? এখন আমাদের দেওয়ানির ক্ষেত্রে দুইটা অনুচ্ছেদ বাকি আছে, ফৌজদারিতেও দুইটা বাকি আছে। তো ফৌজদারিটা সর্বপ্রথম আমরা বলে নিই যে দেখেন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় সবচেয়ে হাইয়েস্ট ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড হচ্ছে সবচেয়ে, যে এর উপরে আর কোনো শাস্তি নেই। তো ওই জন্য 150-এ বলে যে যদি মৃত্যুদণ্ড দেয় সেটা যেই দেখ, সেক্ষেত্রে 7 দিনের মধ্যে আপিলটা দায়ের করতে হবে। তাহলে কারো যদি মৃত্যুদণ্ডাদেশ হয়, 7 দিনের মধ্যেই আপিলটা দায়ের করতে হয়। যেহেতু ক্রাইমটা হিনিয়াস প্রকৃতির, ওই জন্য সময়সীমা খুবই কম। আরেকটা হচ্ছে, কাউকে যদি কোনো মামলা থেকে কি করা হয়, একদম যেটা আমরা বলি যে বেকসুর খালাস দেওয়া হইল, আইনের ভাষায় বলে যে অ্যাকুইটাল করা হইল, মানে খালাস যদি দেয়, তাহলে যেটা করতে পারে রাষ্ট্রপক্ষ 6 মাস সময় পায়, ম্যাক্সিমাম 6 মাস সময় পায় আপিল দায়ের করার। তো আমরা তাহলে একটা জিনিস যেটা মনে রাখতে পারি, ফৌজদারির ক্ষেত্রেও আমরা সর্বনিম্ন 30 দিন আর সর্বোচ্চ সময় পাচ্ছি আমরা 6 মাস। তাহলে 150-এ বলে যে 7 দিনে আপিল দায়ের করতে হবে যদি হয় মৃত্যুদণ্ড, আর যদি খালাস হয় 6 মাস আমরা সময় পাবো আপিল দায়ের করার। একই রকমভাবে এখন আমাদের ফৌজ দেওয়ানির ক্ষেত্রে দুটো বাকি আছে, যে বাকি দুইটা আমাদেরকে কি বলে। তো দেখেন, দেওয়ানির ক্ষেত্রে নর্মালি আমরা দেওয়ানি মামলা কি করতে পারি না, সরাসরি হাইকোর্ট বিভাগে আমরা মামলা দায়ের করতে পারি না। দেওয়ানি বলেন আর ফৌজদারি বলেন, সরাসরি হাইকোর্ট বিভাগে মামলা দায়ের করা হয় না বা যায় না। তবে কিছু কিছু মামলা দায়ের করা হয়। যেমন ধরেন যে ম্যাক্সিমাম কিছু যদি আমরা বলি, যে যারা বিশেষ বিবাহ আইনে বিবাহ করেন তারা চাইলে হাইকোর্টে মামলা দায়ের করতে পারেন। কিছু সামুদ্রিক মামলা আছে। এটা ছাড়া রিট মামলাগুলা, যেগুলো সরাসরি হাইকোর্টে দায়ের করা হয়, যেই মামলাগুলা আদি আদালত হিসাবে হাইকোর্টে দায়ের করা হয়, আপনি যদি সেগুলার বিরুদ্ধে আপিল বিভাগে আপিল দায়ের করতে চান, তাহলে আমরা বাংলাদেশের বিচার ব্যবস্থায় কত দেখেছি, সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে আপিল বিভাগ। এখন আদি আদালত হিসাবে হাইকোর্ট কোনো যদি মামলা শুনে, তার বিরুদ্ধে যখন আপনি আপিল করতে যাবেন, সেখানে সময়সীমাটা আপনার জন্য কম, খুবই কম সময়সীমা দিয়েছে, মাত্র 20 দিন সময় পান আপনি। এই 20 দিনের মধ্যে আপনাকে আপিল বিভাগে আপিল দায়ের করতে হয়। তাহলে এই 20 দিনের অথরিটি আপনাকে কে দিচ্ছে, 151 বলতেছে যদি হাইকোর্ট আদি এখতিয়ারে কোনো মামলা যদি শুনে, তার বিরুদ্ধে আপিল বিভাগে যাইতে হইলে আপনাকে 20 দিনের মধ্যে আপিলটা দায়ের করতে হবে, অথবা তামাদিতে বারিত হয়ে যাবে। এরপরে আরও একটা থেকে যায় যে আরেকটা সেকশন, যেটাকে বলে যে লিভ টু আপিল। তো আগে আমরা লিভ টু আপিল জিনিসটা আগে বুঝি, তাইলে ওই সেকশন, ওই অনুচ্ছেদটা মনে থাকবে। নর্মালি যেটা হয়, এই যে হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে প্রতিটা মামলা কিন্তু যায় না, কারণ আপিল বিভাগে এক একটা মামলা ধরেন যে 5 জন 6 জন 7 জন বিচারক মিলে শুনেন। একটা বিষয়ে
7 জন বিচারক মিলেও কি করেন, আপনার একটা মামলাই শুনেন। তো এই জন্য তাদের কাছে সময় খুবই কম, অযথা আজে বাজে মামলা তাদের কাছে যাতে না যায়, তো তারা এই জন্য কি করছে, এখানে একটা রেস্ট্রিকশন দিছে, একজন বিচারক নিয়োগ করে দিছে, যাকে আমরা বলি যে চেম্বার জজ আদালত। হাইকোর্ট থেকে উনি যে মামলাগুলা আপিল বিভাগে যাবে, উনি আগে সর্বপ্রথম যাচাই বাছাই করে দেখেন যে এখানে আসলে উপযুক্ত কোনো গ্রাউন্ড আছে কিনা, যথেষ্ট কারণ আছে কিনা। যাচাই বাছাই করে যদি মনে হয় যে হ্যাঁ আছে, তখনই আপিল বিভাগে যায়, না হলে কিন্তু যায় না। তো এইখানে যে আপনি মামলাটা নেবেন, তো এখানে একটা দরখাস্ত আপনাকে দিতে হয় যে লিভ টু আপিল, মানে আমি এই মামলাটাকে কি করতে চাই, আপিল বিভাগে শুনাইতে চাই। এখন এই দরখাস্তটা আপনার মঞ্জুরও হইতে পারে, নাও মঞ্জুর হইতে পারে। আপনি যে আপিলটা দায়ের করলেন, সেক্ষেত্রে চেম্বার জজ বলতে পারে কোনো গ্রাউন্ড নাই, রিজেক্ট করে দিতে পারে। তো এরকম যদি রিজেক্ট করে দেয়, তখন আপনি কি করবেন, আপনার তো একটা প্রতিকার থাকা দরকার। তো সেটাই হচ্ছে যে আমার এই লিভ টু আপিল। তো এখানে বলতেছে যদি কি হয় যে লিভ টু আপিল আপনি শোনার জন্য অ্যাপ্লিকেশন দিছেন, সেটা রিজেক্ট হয়ে গেছে, প্রত্যাখ্যান হয়েছে, তাহলে এখন এই প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে আপনি প্রতিকার চান, কত দিনের মধ্যে আপনি কি করবেন, এর বিরুদ্ধে আপিলটা দায়ের করবেন। তো 153 বলতেছে যে 30 দিনের মধ্যে আপনি কি করবেন, আপিলটা দায়ের করবেন। তো এই হচ্ছে টোটাল আমাদের 4টা দেওয়ানির, আর 4টা হচ্ছে ফৌজদারির। তো আপনার যদি সম্পূর্ণটা বুঝে না আসেও টেনশন নেওয়ার কারণ নাই, পরবর্তী স্পেসিফিক ক্লাসে আমরা আবার আলোচনা করার চেষ্টা করব। জাস্ট এটা মনে রাখবেন যে দেওয়ানি মামলায় আপনি নর্মালি 30 দিন সময় পান, আর যদি হাইকোর্টে সেটা আপিল দায়ের করতে হয় তাইলে আপনি 90 দিন সময় পাবেন। ফৌজদারি মামলায় ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে 30 দিন সময় পান, আর যদি আপনাকে সেই মামলার যে আপিলটা হাইকোর্টে দায়ের করতে হয় তাইলে আপনি 60 দিন সময় পাবেন। আর দুইটা ফৌজদারিতে আছে যে মৃত্যুদণ্ড হইলে 150 মোতাবেক আপনাকে 7 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। আর যদি রায় কাউকে অ্যাকুইটাল করা হয়, খালাস দেওয়া হয়, তার বিরুদ্ধে আপিল করতে চাইলে ম্যাক্সিমাম সময় পাবেন আপনি 6 মাস। এই 6 মাসের মধ্যে মামলাটা আপনাকে দায়ের করতে হবে। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা আর বাকি দুইটা যে অপশন দেখলাম, লিভ টু আপিল যদি করেন প্রত্যাখ্যান হইলে মাত্র সময় পাবেন আপনি সেক্ষেত্রে খুবই কম, 20 দিন। এই 20 দিনের মধ্যে 30 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে, আবার আবেদন করতে হবে। আর যদি কোনো কারণে হাইকোর্ট কোনো মামলা শুনে আদি এখতিয়ারে যদি আপিল বিভাগে যাইতে চান, 20 দিনের মধ্যেই আপনাকে কি করতে হবে, আপিলটা দায়ের করতে হবে। এইভাবে নিজে 1-2বার প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যতটুকু মনে আসে প্রথমবার যথেষ্ট, 2-3বার যখন আমরা রিভিশন করব তখন টোটালি আমাদের সেটা মনে আসবে। এখন এই 158 থেকে 83-তে যখন আমরা যাব, দরখাস্ত যখন আমরা বলি, বা এই যে আমরা আপিল জিনিসটা পড়লাম, রিভিউ পাবো, রিভিশন পাবো, এইটা আগে একটু বেসিক তথ্যটা আমাদেরকে জানতে হবে, নাইলে আমরা বুঝবো না যে আসলে আপিল কি, রিভিউ কি, রিভিশন কি। এই জিনিসটা না বুঝলে আপনি যতই পড়েন মনে থাকবে না। তো আপিল আমরা যেটা পড়লাম, একটা জিনিস মনে রাখবেন, আপিল হচ্ছে আইনগত অধিকার, মানে হচ্ছে যেই আইনে আপনি মামলা দায়ের করছেন, যেই আইনে আপনার মামলার বিচার হচ্ছে, ওই আইনে যদি বলা থাকে যে আপনার এখানে যদি আপনি রায় দেয়, জাজমেন্ট দেয়, ডিক্রি দেয়, অর্ডার দেয়, যদি আপনি সংক্ষুব্ধ হন আপিল করতে পারবেন, তবেই পারবেন, না হলে কোনো সুযোগ নাই। তো এই জন্য আইনের ভাষায় আমরা বলি যে আপিল হচ্ছে আইনগত অধিকার। আপনি চাইলেই আপিল করতে পারবেন না যদি আইন আপনাকে কি করে, আপিল করার সুযোগ না দেয়। দ্বিতীয়টা হচ্ছে যে এইটা শুধু পক্ষরাই দায়ের করতে পারে, তৃতীয় কোনো পক্ষ বা আদালত নিজের থেকে আপিল নিজে নিজে শুরু করতে পারে না। তার মানে আপিল এমন একটা জিনিস, ওই যে বাদী বিবাদী বা ফরিয়াদি এবং যেই অ্যাকিউজ থাকবে, এরাই আপিলটা শুধু দায়ের করতে পারবে, আদালত নিজের থেকে অথবা তৃতীয় কোনো পক্ষ আইসা আপিল দায়ের করতে পারে না। আপিল দায়ের করতে আপনাকে দেওয়ানি মামলা হইলে মূল মামলার মতোই কোর্ট ফি জমা করে আপিল করতে হয়। দেওয়ানি মামলায় যদি আপনি 46,000 টাকা কোর্ট ফি দেন, আপিল করতে আবার আপনাকে 46,000 টাকাই কোর্ট ফি কিন্তু দিতে হবে, এটা মনে রাখবেন। এখন যখন আপনি আপিল দায়ের করেন, আপিল আদালতে আপনি ওই ঘটনা যদি কোনো সাক্ষী, দলিলপত্র এইগুলোও তুলে ধরতে পারবেন, এবং আইনগত যদি কোনো ব্যত্যয় হয় ওই জিনিসটাও তুলে ধরতে পারবেন। তো এই জন্য আমরা সংক্ষেপে বলি যে আপিল হচ্ছে ঘটনাগত এবং আইনগত উভয় বিষয় বিবেচনা করে। আর আপিলটা সর্ব অবস্থায় যেই আদালত রায় দিছে তার উচ্চপদস্থ মানে হায়ার ফোরামে দায়ের করা হয়। এই কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ মনে রাখবেন আপিল রিলেটেড, তাইলে আপনার বুঝে আসবে যে আপিল মানে কি। তাহলে আপিল সবসময় হায়ার ফোরামে হয়,
আপিল হচ্ছে আইনগত অধিকার। আপিল শুধু সংক্ষুব্ধ পক্ষই করতে পারে। আপিল আদালত নিজে থেকে নিজে শুরু করতে পারে না। আপিলে ঘটনাগত এবং আইনগত বিষয় উভয়টাই তুলে ধরা যায় এবং আপিল করতে সমপরিমাণ কোর্ট ফি আপনাকে দিতে হয়। এখন যদি চলে আসি আমরা রিভিউ জিনিসটা, তাহলে কি রিভিউটা আমরা একই আদালতে, যেই আদালত রায়টা দিয়েছে তার কাছেই আরেকবার পুনর্বিবেচনার জন্য দেই, যে আপনি জাস্ট আরেকবার দেখেন। তো এটা আপনি বলতে পারেন যে কেন সে রিভিউ করবে, একবার যে রায়টা দিছে দ্বিতীয়বার কেন রিভিউ করবে। তখন আমরা দেওয়ানি কার্যবিধিতে বিভিন্ন গ্রাউন্ড দেওয়া আছে, যে এই গ্রাউন্ডে যখন বিচার চলাকালীন আপনার কাছে একটা সাক্ষী ছিল না, দলিল ছিল না, পরবর্তীতে আপনি জানতে পারছেন, অথবা ওই জাজমেন্টের মধ্যে নানা প্রকার করণিক ভুল, গাণিতিক ভুল, অসংখ্য নানা প্রকার ভুল ভ্রান্তি আছে, নানা প্রকার গ্রাউন্ড আছে, যেটা দেওয়ানি কার্যবিধির আদেশ এবং ধারাগুলো পড়লে আমরা বুঝতে পারবো। তাহলে রিভিউ আমরা একই আদালতে দায়ের করি যেই আদালত রায়টা দিয়েছে। এই রিভিউটা আদালত চাইলে নিজে থেকে নিজেও রিভিউ করতে পারে। যদি মনে হয় সেখানে কোনো করণিক ভুল, গাণিতিক ভুল হয়েছে, অ্যাক্সিডেন্টাল স্লিপ হয়েছে, অথবা আদালতের নিজের কোনো ডিফেক্ট আছে, তাহলে আদালত নিজে থেকে নিজেই কি করতে পারে, রিভিউ স্টার্ট করতে পারে, অথবা যে কোনো সংক্ষুব্ধ পক্ষ বাদী অথবা বিবাদী আবেদন করতে পারে। আর রিভিউর ক্ষেত্রে নর্মাল নিয়ম হচ্ছে, যদি আপনি 90 দিনের মধ্যে রিভিউর আবেদন করেন, ফিক্সড সামান্য 200 টাকার মতো কোর্ট ফি আপনাকে দেওয়া লাগে। কিন্তু 90 দিন অতিক্রান্ত হয়ে গেলে তখন মূল মামলা দায়ের করতে যত টাকা কোর্ট ফি দিচ্ছেন সমপরিমাণ কোর্ট ফি দিয়ে আপনাকে রিভিউটা করতে হয়। আর ফৌজদারি মামলায় বাংলাদেশে বর্তমানে ফৌজদারি আইনে কোনো রিভিউর সুযোগ নাই। ফৌজদারি মামলায় রিভিউর কোনো সুযোগ নাই। শুধুমাত্র আপিল বিভাগে সংবিধান দ্বারা একটা অধিকার আছে, একবার রিভিউ করা যায় আপিল বিভাগে, এর বাইরে ফৌজদারি মামলায় রিভিউর কোনো অপশন নাই, এটাও মনে রাখবেন। এখন তাহলে রিভিশন জিনিসটা কি? তো রিভিশনটা একটা মনে রাখবেন, রিভিশনের ক্ষেত্রে বর্তমানে আপনাকে মাথায় নিতে হবে যে রিভিশন আপনি দেওয়ানি হিসাবে বুঝতেছেন না ফৌজদারি হিসাবে বুঝতেছেন। দেওয়ানি মামলা হচ্ছে পক্ষদ্বয়ের মামলা। দেওয়ানি মামলায় সরকার কোনো আইনজীবী দেয় না। ফৌজদারি মামলায় কিন্তু দেখবেন যে রাষ্ট্রপক্ষ থাকে, পিপি থাকে। দেওয়ানি মামলা আপনার নিজের আইনজীবী নিজেকে নিযুক্ত করতে হয়। তো যেহেতু যদি দেওয়ানি রিভিশন হয়, আদালত নিজে থেকে নিজে শুরু করতে পারে না, সংক্ষুব্ধ পক্ষ আবেদন করতে হয়। তাহলে দেওয়ানি মামলা রিভিশন আদালত নিজে থেকে নিজেই শুরু করতে পারে না, যে কোনো এক পক্ষ আদালতের কাছে অ্যাপ্লিকেশন করতে হয় যে সেখানে নানা প্রকার ভুল ভ্রান্তি হচ্ছে, আদালতের যে আইনে যে এখতিয়ার দেওয়া আছে সেইটার অপপ্রয়োগ হচ্ছে, অথবা বিচারক সেটা প্রয়োগ করতেছে না, অথবা এক্সেসিভ প্রয়োগ করতেছে, মানে আইনগত ভুল ভ্রান্তি তুলে ধরে। একটা জিনিস মনে রাখবেন, রিভিশনের মূল বিষয় হচ্ছে আইনে যে ক্ষমতা দেওয়া আছে, হয় আদালত সেটা বেশি প্রয়োগ করছে, অথবা কম প্রয়োগ করছে, অথবা ভুলভাবে প্রয়োগ করছে। এই কারণেই রিভিশনটা করা হয়। আর যদি আপনি ফৌজদারি মামলার প্রেক্ষিতে রিভিশন বুঝেন, তাহলে বুঝবেন যে ফৌজদারি মামলায় আদালত নিজে থেকে নিজে রিভিশন করতে পারে, অথবা কোনো পক্ষ যদি আবেদন করে রিভিশন স্টার্ট হইতে পারে। তাহলে রিভিশনে দেওয়ানি হইলে অটোমেটিক স্টার্ট হবে না, ফৌজদারি হইলে স্টার্ট হইতে পারে, এই জিনিসটা মনে রাখবেন। আর রিভিশনে শুধুমাত্র আইনের প্রয়োগ, অপপ্রয়োগ আর ভুল প্রয়োগ, অপপ্রয়োগ আর ভুল প্রয়োগ হিসাবেই রিভিশনটা দায়ের করা যায়। আর রিভিশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, রিভিশনটা আমরা বর্তমানে আগে শুধু হাইকোর্টেই করা যেত। আগে দেওয়ানি হোক আর ফৌজদারি হোক, শুধু হাইকোর্টেই রিভিশন দায়ের করা যেত। তবে আমাদের 2003 সালে দেওয়ানি মামলার জন্য জেলা জজকে, আর সম্ভবত 1978 সালে ফৌজদারি মামলার জন্য দায়রা জজকে, দায়রা আদালত না, শুধু একজন ব্যক্তি যিনি যে প্রধান দায়রা জজকে ক্ষমতাটা দেওয়া হয়েছে যে উনি ফৌজদারি রিভিশন করতে পারবেন, আর জেলা জজকে দেওয়া হয়েছে যে উনি দেওয়ানি রিভিশন করতে পারবেন। যেই ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না সেই ডিক্রিটাও উনি করতে পারবেন না, জাস্ট উনি যেই আদেশের বিরুদ্ধে আপিল চলে না সেটা রিভিশন দেখতে পারবেন। আর না হলে বাকি সকল রিভিশন ওই হাইকোর্টে দায়ের করা হয়। তাহলে এই তিনটা বেসিক জিনিস আপনি যখন বুঝবেন, তখন গিয়ে আপনার অন্য আইনে বা বিভিন্ন আইনে যখন আপনি পড়বেন, অনেক ক্ষেত্রে লিখিত পরীক্ষায় আসে যে আপিল আর রিভিউর পার্থক্য কী, আপিল আর রিভিশনের পার্থক্য কী। তো এইভাবে আপনাকে পার্থক্যগুলা বলতে পারে। তো আপনার যদি বেসিক কনসেপ্টটা জানা থাকে, আপনি নিজেও একটা লিখিত পরীক্ষার অ্যান্সার কিন্তু করতে পারলেন যে আপিল হচ্ছে এটা, রিভিউ হচ্ছে এটা, রিভিশন হচ্ছে এটা। এখন আমরা যখন এই 183 থেকে নিয়ে 158 থেকে 83 পর্যন্ত পড়বো, এখানে রিভিউ রিলেটেড আমাদের 4টা অনুচ্ছেদ আছে। তো এতটুকু বলার কারণ হচ্ছে এই রিভিউটা বোঝানো। টোটাল আমরা তাইলে 4টা অনুচ্ছেদ পাবো রিভিউ রিলেটেড।
প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে আপনি রিভিউর জন্য একটা দরখাস্ত দিয়েছেন, এখন আপনি নিজে অসুস্থ হয়ে গেছেন, শুনানির ডেটে আপনি যাইতে পারেন নাই, পক্ষ উপস্থিত না থাকলে আদালত ওই রিভিউটা ওই দিন কী করে খারিজ করে দেয়। কারণ যার দরকার সেই যদি উপস্থিত না হয় আদালত করবেটা কি। তো এই জন্য বলতেছে যে রিভিউর দরখাস্ত যদি খারিজ হয় কারণটা হচ্ছে পক্ষ উপস্থিত যদি না থাকার কারণে, তখন ওইটা আপনি 160 বলতেছে যে 15 দিনের মধ্যে আপনি সময় পাবেন পুনরায় রিহিয়ারিং করার জন্য। এই যে একটা রিভিউর আবেদন করছিলেন, এটা রিজেক্ট হয়েছে, খারিজ হয়ে গেছে আপনার না থাকার কারণে। তো 160 অনুচ্ছেদ বলতেছে যে আপনি 15 দিনের মধ্যে রিভিউটা পুনরায় কি করার জন্য, রিস্টোর করার জন্য আবেদনটা করতে পারবেন। এরপরে চলে আসি যে 161 বলে যে ক্ষুদ্র বিষয়ক আদালত, স্মল কজেস কোর্ট। স্মল কজেস কোড বলে ওই কোডগুলাকে যেগুলা 25,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম কি করতে পারে, কোনো মামলা কোনো বিষয়বস্তু দেখতে পারে। যেমন আপনার 10,000 টাকা কারো কাছে ভাড়া পাবেন, সে দিচ্ছে না, এই জন্য যখন মামলা দায়ের করবেন তখন ওই সহকারী জজের কাছে করেন, কিন্তু তার নামটা হয় তখন ক্ষুদ্র বিষয়ক আদালত। তো এই জন্য বলতেছে যে যদি এই ক্ষুদ্র বিষয়ক আদালত বা স্মল কজেস কোর্ট হয়, তার বিরুদ্ধে আপনি রিভিউ দায়ের করতে চান, তাহলে 15 দিনের মধ্যেই করতে হবে, ম্যাক্সিমাম সময় 15 দিন। এরপরে বলতেছে যে 162 যে হাইকোর্ট যদি কোনো দিন আদি এখতিয়ারে কোনো মামলা দেখে, যেমন রিট মামলা দেখে, আমরা বললাম যে বিশেষ বিবাহ আইনে দেখে, খ্রিস্টান তালাক আইনে সরাসরি মামলা দায়ের করা যায়। এটা ছাড়া অ্যাডমিরালিটি রিলেটেড সামুদ্রিক বিষয় কিছু মামলা সরাসরি দায়ের করা যায়। তো ওইগুলোর বিরুদ্ধে যদি আপনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিউ দায়ের করতে চান, তাহলে 20 দিন আপনি সময় পাবেন। আর এর বাইরে যে রিভিউগুলা, এর বাইরে কোনগুলা, যেমন ওই যে আমাদের এই 5 জন বিচারক আছেন, সহকারী সিনিয়র যুগ্ম জেলা জজ অতিরিক্ত, 173 গিয়ে বলতেছে যে এদের বিরুদ্ধে রিভিউ হচ্ছে 90 দিন। তাহলে রিভিউ রিলেটেড আমরা সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আপনি রিভিউ রিলেটেড 4টা সেকশন অনুচ্ছেদ আছে, এটা মাথায় নেবেন। রিভিউ মানে হচ্ছে একই বিচারকের কাছে করা। তাহলে সর্বপ্রথম যদি আমরা ধরি সেটা হচ্ছে যদি আপনার রিভিউর দরখাস্ত খারিজ হয় আপনার উপস্থিতি না কারণে, তাহলে 15 দিনে আবার আবেদন দিবেন। আর যদি ক্ষুদ্র বিষয়ক আদালত হয় 15 দিনেই রিভিউ দায়ের করতে হবে। আর যদি হাইকোর্ট হয় তাইলে আপনাকে 20 দিনে। আর যদি সেটা হয় যে নর্মালি যে আমাদের যেই দেওয়ানি আদালতের বিরুদ্ধে যদি রিভিউ দায়ের করতে চান, তাইলে 90 দিন। তাহলে স্বাভাবিক রিভিউ হচ্ছে আমাদের 90 দিন, ক্ষুদ্র বিষয়ক হইলে 15 দিন, আর হাইকোর্ট হইলে 20 দিন। এইভাবে এই তিনটা মনে রাখবেন। তাহলে এই টোটাল রিভিউ রিলেটেড 4টা আমরা কি পাবো, অনুচ্ছেদ পাবো। তো এই 4টাই গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসেন আমরা যদি এর মধ্যে কনসেপ্ট ভিত্তিক দেখি, যে আপনি যখন আদালতে মামলা করে কি করেন, একটা প্রতিকার পান, এইটাকে আমরা আইনের ভাষায় বলি যে আপনি ফাইনাল অর্ডার পাইলেন অথবা ডিক্রি পাইলেন। এই ডিক্রিটা আপনাকে এক্সিকিউশন করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হয়, যেটারে বলি যে আমরা ডিক্রি জারি। এখন এইটা কত দিনের মধ্যে করবেন, আমাদের টোটাল 3টা অনুচ্ছেদ আছে, 181, 182, 183। এই তিনটা এতটা কনফিউজিং, অনেকবার পড়ার পরেও বুঝে আসে না যে আসলে তারা বলতে চাচ্ছে এটা কি। একটা অনুচ্ছেদে দিয়ে দিলেই হইতো, বলতো যে 12 বছরের মধ্যে করতে পারবেন। তো এখানে সর্বপ্রথম একটা কথা বলতেছে যে এই তামাদির শিডিউলে যদি কোনো ডিক্রি জারির কি দেওয়া না থাকে, তামাদি দেওয়া না থাকে, তাইলে প্রথমে 181-তে বলতেছে যে এত কিছু দেওয়ার পরেও যদি কোনো একটা মিস হয়, অথবা দেওয়ানি কার্যবিধির 48-এ যে তামাদি দেওয়া আছে সেখানেও যদি ওই মামলার তামাদি দেওয়া না থাকে, তাইলে ডিক্রি জারির তামাদি হচ্ছে 3 বছর। মানে 3 বছরের মধ্যে আদালতের ওই ডিক্রিটাকে আপনাকে এক্সিকিউশন করাইতে হবে, না হইলে পরবর্তীতে আর পারবেন না। কেমন হইতে পারে, যেমন ধরেন যে কি হইলো, আপনি নিষেধাজ্ঞার একটা ডিক্রি পাইছেন, এখন এইটা এক্সিকিউশন করা দরকার, তো এর তামাদি শিডিউলেও দেওয়া নাই, ওই সিপিসির 48-এও দেওয়া নাই, তো আপনি করবেন কি। তো সেটা হচ্ছে আমাদের এই 181 অনুযায়ী নিষেধাজ্ঞা। এবং আমরা রেস্টিটিউশন বলে দেওয়ানি কার্যবিধিতে একটা জিনিস আছে রেস্টিটিউশন, তো ওইটারও তামাদি দেওয়া নাই। এই দুটাই হচ্ছে 181-র অধীনে আমার 3 বছর। তাহলে 181 নর্মালি মনে রাখবেন কিভাবে, যে যার যে ডিক্রি জারির তামাদি দেওয়া নাই সেটা 3 বছর। এখন আমরা 183টা যদি দেখি, 183 বলে যদি আপিল বিভাগ মানে সর্বোচ্চ আদালতের যদি কোনো অর্ডার থাকে, আপিল বিভাগের যদি কোনো স্পেশাল অর্ডার থাকে, ওই আপিল বিভাগের স্পেশাল অর্ডারটা, আর হাইকোর্ট বিভাগ যদি কি করে আদি এখতিয়ারে, হাইকোর্ট বিভাগে যদি সরাসরি কোনো মামলা দায়ের হয়, তারা যদি কোনো রায় দেয়, কোনো ডিক্রি দেয়, কোনো আদেশ দেয়, তাহলে আমরা পাবো 12 বছর। তাহলে মূল জিনিসটা কি পাইলাম, আপিল বিভাগের কোনো প্রকার আদেশ,
এবং যদি হাইকোর্ট বিভাগ নিজে থেকে নিজে আদি আদালত হিসাবে কোনো মামলার রায় দেয়, ডিক্রি দেয়, তাহলে সেটার কার্যকরের সময় হচ্ছে 12 বছর। এই 12 বছরের মধ্যে আপনি করতে পারবেন। এখন তাইলে আমাদের বাদ যাচ্ছে কি, এই যে আমরা সহকারী জজ, সিনিয়র যুগ্ম এদের কাছে যে মামলাগুলো করলাম, এদের আদেশের বিরুদ্ধে, এদের আদেশের ডিক্রির মাধ্যমে কার্যকারিতা, তো সেইটা বলতেছে যে আমাদের 182, যে যেইটার তামাদি সিপিসির 48-এ দেওয়া নাই। তো সিপিসির 48-এ নর্মালি দেওয়া আছে কি, যে নিষেধাজ্ঞা ডিক্রি ছাড়া অন্যান্য যে কোনো ডিক্রি আপনি 12 বছরের মধ্যে দায়ের করতে পারবেন। তবে 12 বছর পরেও পারবেন যদি জবরদস্তিমূলকভাবে আপনাকে ডিক্রি জারি করতে না দেয়, তাহলে আপনি 12 বছর পরেও করতে পারবেন। এই কথাটা বলা আছে এই সিপিসির 48-এ। তাহলে এটা প্রথমে ক্লিয়ার করতেছে যে সিপিসির 48-এ যেটা দেওয়া নাই, অথবা এই যে আমরা 183-তে যেটা দেওয়া নাই, এইগুলার ক্ষেত্রে সাধারণভাবে হচ্ছে 3 বছর। আর যেই ডিক্রিটা রেজিস্ট্রেশন করতে হয়, নিবন্ধন করতে হয়, যেমন ধরেন যে আমরা যখন অগ্রকয়ের মামলা দায়ের করি রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে, ওইটা বলে যে ওই ডিক্রিটা রেজিস্ট্রেশন করতে হবে। ওই রকম ডিক্রি এক্সিকিউশন করার ক্ষেত্রে আপনি 6 বছর সময় পাবেন। আর যেই ডিক্রিটা এক্সিকিউশনের ক্ষেত্রে আপনার নিবন্ধন করার দরকার নাই, জাস্ট আদালত ডিক্রি দিল এক্সিকিউশন করাইতে পারেন, সেটা আবার কোনটা, যেমন ধরেন যে ওই একই অগ্রকয় যদি মুসলিম আইনের অধীনে পান, একই অগ্রকয় যদি অকৃষি প্রজাস্বত্ব আইনের অধীনে পান, আইনগতভাবে ওইটা নিবন্ধন বাধ্যতামূলক না। তখন ওইটার তামাদি 3 বছর, যে 3 বছরে আপনাকে কি করতে হবে, এক্সিকিউশনে যাইতে হবে। এই হচ্ছে আমাদের ডিক্রি জারি রিলেটেড 3টা সেকশন। তাহলে 181-তে হচ্ছে যার তামাদি দেওয়া নাই সেটা হচ্ছে 3 বছর, আর 183-তে হচ্ছে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জন্য 12 বছর। এইভাবে মনে রাখতে পারেন যে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট হইলে 12 বছর, আর যার তামাদি দেওয়া নাই তার 3 বছর। আর বাকি থাকতেছে একটা, সেটা হচ্ছে আমাদের এই সিভিল কোডগুলা। 182 বলতেছে যদি ওই ডিক্রিটা আইনগতভাবে নিবন্ধন করা প্রয়োজন হয় 6 বছর, আর না প্রয়োজন হইলে 3 বছর। এরপরে আরও একটা জিনিস মনে রাখবেন যেটা আইনের মধ্যে উল্লেখ করা নাই, সেটা হচ্ছে যে আপনি একটা ডিগ্রি পাইছেন, ডিগ্রি পাওয়ার পর কত দিনের মধ্যে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। তো এই জন্য বলতেছে যে প্রথম দরখাস্তটা আপনাকে 3 বছরের মধ্যেই দিতে হবে। মাঝে মধ্যে এমসিকিউতে চলে আসে যে ডিগ্রি জারির প্রথম অ্যাপ্লিকেশন কত বছরের মধ্যে দিতে হয়, তো এটা হচ্ছে যে 3 বছরের মধ্যে আপনাকে দিতে হবে। আরও একটা নিয়ম হচ্ছে যে আপনি যদি 2 বছরের মধ্যে ডিগ্রি জারির আবেদন করেন, তাইলে অপর পক্ষকে কোনো নোটিশ দেওয়ার দরকার নাই। তো মাঝে মাঝে এটাও এমসিকিউতে চলে আসে যে কত দিনের মধ্যে যদি ডিগ্রি জারির অ্যাপ্লিকেশন দিলে অপর পক্ষকে নোটিশ দেওয়া লাগে না। আর যে জিনিসটা আমরা পাবো এই 158 থেকে 83-র মধ্যে লিভ টু আপিল রিলেটেড আমরা তামাদি পাবো, সেখানে কিছু তামাদি দেওয়া আছে। রদের দরখাস্ত দেওয়া আছে, রদকে ইংরেজিতে বলে যে সেট এসাইড। রদের দরখাস্ত হচ্ছে এমন একটা জিনিস, যেমন ধরেন যে আপনার বিরুদ্ধে কেউ মামলা দায়ের করলো, আপনি ওই মামলাতে পার্টিসিপেট করলেন না, তখন এটা আমরা বলি যে একতরফা বা এক্সপার্টে ডিক্রি হয়ে গেল। এখন তারপরে আপনার মনে হইল যে না, আপনার আদালতে কন্টেস্ট করা দরকার ছিল, তখন ওই ডিক্রিটা দেওয়ার 30 দিনের মধ্যে আপনি কি করতে পারেন, ওই ডিক্রিটার রদের দরখাস্ত দিতে পারেন, সেট এসাইড করার দরখাস্ত দিতে পারেন। তো এই রিলেটেড আমরা অসংখ্য কতগুলো সেকশন পাবো, সেখানে অন অ্যাভারেজ সব মামলার যে রদের দরখাস্ত 30 দিন করে দেওয়া আছে, যেটা আমাদের পরবর্তী ক্লাসে আমরা প্রতিটা অনুচ্ছেদ বাই অনুচ্ছেদ দেখার চেষ্টা করব। এখানে জাস্ট আমরা যেটা করেছি যে কনসেপ্ট ভিত্তিক আপনি এইভাবেও পড়তে পারেন, আর এগুলোই গুরুত্বপূর্ণ। যেমন এই ডিক্রি জারি রিলেটেড লিখিত পরীক্ষাও আপনার কি করতে পারে, এরকম আসতে পারে। আপনি প্রস্তুতিটা যাতে এমন হয় যাতে আপনি এমসিকিউ না, যাতে লিখিত পরীক্ষার প্রস্তুতিটাও একসাথে হয়ে যায়। যে ডিক্রি জারির তামাদি রিলেটেড তামাদি আইনে কী কী সময়সীমা দেওয়া আছে তুলনামূলক আপনি বর্ণনা করেন। তো তুলনামূলক করতে গেলে আপনাকে 3টাই পাশাপাশি রাখতে হবে, যে 81-তে এটা বলে, 82-তে এটা বলে, 83-তে এটা বলে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, মোটামুটি এটা আমাদের শেষ। আমরা যে তামাদি আইনটা পড়েছি, ওই আইনটা পড়তে পড়তে আপনি কিভাবে কি করতে পারবেন, তামাদের অনুচ্ছেদগুলা ওই আইনের মধ্যে সেকশনের মধ্যে কিভাবে নিয়ে আসবেন, এটা এই জন্যই করা যাতে আপনার তামাদি যখন ধারা পড়বেন তখনই যাতে মনে পড়ে আসে যে এই ধারার এই জিনিসটা আছে, এটার জন্য এতদিন তামাদি। তো সর্বপ্রথমে যদি আমরা 3 ধারাটা দেখি, 3 ধারায় নর্মালি আমাদের জাস্ট একটা কথাই বলে, সেটা হচ্ছে কি, ওই যে প্রথম তফসিলে যেই সময়সীমা দেওয়া আছে ওই সময়সীমার মধ্যে কেউ না আসলে খারিজ হবে। তাহলে আমাদের টোটাল কতটা সময়সীমা দেওয়া আছে,
যাতে 3 ধারা পড়ার সাথে সাথে আপনার মনে চলে আসে যে আমার টোটাল 183টা অনুচ্ছেদ দেওয়া আছে, এর মধ্যে 149 পর্যন্ত হচ্ছে আমার যে মোকদ্দমা, আর 50 থেকে 57 হচ্ছে আমার আপিল, আর 58 থেকে হচ্ছে যে 83 হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। যখন আপনি তামাদি আইনের 3 ধারা হচ্ছে কি ডিসমিসাল বা খারিজ, কি খারিজ করবে প্রথম তফসিলের পরে আসলে। প্রথম তফসিল মানে কি সময়সীমা কয়টা দেওয়া আছে 183টা, ওই 3 ভাগ একসাথে নিয়ে আসবেন। এরপরে 4 নম্বরে আমাদের এইটার সাথে তামাদির অ্যাড করার কোনো অপশন নাই যে আদালত বন্ধ থাকলে কি হবে। তো পরবর্তী দিন আমরা মামলা দায়ের করতে পারবো যদি বন্ধ থাকে। 5 নম্বরের সাথে আমাদের অ্যাড করার অপশন নাই, এখানে জাস্ট বলে যে আমরা কি করতে পারি স্পেশাল কিছু ক্ষেত্রে কারণ দেখায় আদালতকে সন্তুষ্ট করে সময়টা বাড়াইতে পারি যদি সম্ভব হয়। এরপরে 6, 7, 8 এই 3টা সেকশন যখন আমরা পড়ি, এখানে আমাদেরকে বলে যে এই ব্যক্তিদের বিরুদ্ধে তামাদি গণনাটা আসলে কখন শুরু হবে। তো এখানে 3জন ব্যক্তির নাম বলা থাকে, একজন হচ্ছে মাইনর বা নাবালক, একজন হচ্ছে ইনসেন বা পাগল, একজন হচ্ছে যে আমার ইডিয়েট বা জড়বুদ্ধি সম্পন্ন। বাংলার পাশাপাশি এদের নামগুলো ইংরেজিতেও মনে রাখবেন, কারণ এমসিকিউতে কখনো কোট আনকোট আপনাকে ওই ইংরেজিটা দিয়ে দিতে পারে যে ইনসেন কোথায় আছে বা মাইনর কোথায় আছে বা ইডিয়েট কোথায় আছে। এখন এই নাবালক রিলেটেড আপনি একটা অনুচ্ছেদ পাবেন যে নাবালক থাকা অবস্থায় যদি কোনো সম্পত্তি কী করে তার ওয়ার্ড মানে গার্ডিয়ান যদি বিক্রি করে দেয়, সেক্ষেত্রে ওই নাবালক সাবালক হওয়ার পরে 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারে। তো এটা আমার 44 নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে। তো এই জন্য যখন আপনি 6 নম্বর পড়বেন যাতে আপনার মাথায় আসে যে নাবালকের সম্পত্তি কেউ যদি বিক্রি করে তাহলে নাবালক সাবালক হওয়ার 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারে। এরপরে আমরা যখন 8 ধারা পড়ি এর কন্ডিশন স্পেশাল, তখন বলে যে এই 6 ধারা 7 ধারা অগ্রকয়ের মামলায় প্রযোজ্য হবে না। তাহলে অগ্রকয়ের মামলার তামাদি কতদিন, এটা নিজেকে নিজে প্রশ্ন করেন, তখন দেখবেন যে 10 অনুচ্ছেদে পাবেন 1 বছর। তো এইভাবে প্রতিটা সেকশনের মধ্যে ধীরে ধীরে আপনার বেয়ার একটা আপনি কালো কালিতে কী করেন নোট করা শুরু করেন। এরপরে 9 নম্বরে জাস্ট আমাদেরকে সিম্পল কথাটা বলে, সেটা হচ্ছে যে সময়ের অবিরাম চলন একবার শুরু হইলে কারোর জন্য অপেক্ষা করে না, সে শেষ হয়ে যায়। 10 আর 11 যখন আমরা পড়বো সেক্ষেত্রে 10-এ আপনি কি জানেন, যদি কি হয় কোনো প্রকার ট্রাস্ট রিলেটেড কোনো প্রকার ট্রাস্টের সম্পত্তি বা ওই সম্পত্তির দেখাশোনা রিলেটেড খরচাপাতি রিলেটেড যদি কোনো মামলা হয়, এটা সময়ের দৈর্ঘ্যে বাড়িতে হয় না। এখন ধরেন যে কি হইলো, কোনো ট্রাস্টের সম্পত্তি কোনো একজন যেই ব্যক্তি আছে ম্যানেজার আছে সে কারো কাছে টাকা পয়সার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে, অবৈধভাবে সে বিক্রি করে দিচ্ছে। তো এই অবৈধভাবে বিক্রি করে দিলে আপনি ওই বিক্রিটা রদ করতে পারবেন, যদি পারেন কত দিনে মামলা দায়ের করতে হবে। একটা ট্রাস্টের সম্পত্তি কেউ বেদখল করে আছে, আপনি ট্রাস্টের এই সম্পত্তি কেউ বেদখল করে আছে, কত দিনের মধ্যে দখল উদ্ধার করবেন। ট্রাস্টের কিছু মুভেবল প্রপার্টি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, মোটরসাইকেল থাকতে পারে, ওইটা যদি কেউ নিয়ে যায় কত দিনে মামলা দায়ের করবেন। তো পূর্বে তামাদির শিডিউলে এরকম কিছু ছিল না, পরবর্তীতে অ্যাড করা হয়েছে 134-এর এ, 34-এর বি, 34-এর সি, 3টা অপশন যুক্ত করা আছে। তো ওই 34-এর এ বলে যে যদি এরকম কোনো ম্যানেজার কি করে মূল্যের বিনিময়ে কারো কাছে হস্তান্তর করে দেয়, পরবর্তীতে যদি এটাকে রদ করতে চায় তাহলে উনি 12 বছর সময় পাবেন। ওই নতুন যে ম্যানেজার আসবে সে 12 বছর সময় পাবে ওই বিক্রয়টা রদ করার জন্য। কেউ যদি বেদখল করে তাহলে 12 বছর সময় পাবে সেটা দখল উদ্ধারের জন্য। মুভেবল প্রপার্টি যদি কেউ নিয়ে যায় 12 বছর সময় পাবে সে কী করার জন্য, এটা দখল লাভ করার জন্য। তাহলে যখন আপনি 10 ধারাটা পড়বেন ট্রাস্ট রিলেটেড, তখন ওই 134-এর এ বি সির সাথে একটু মনে করার চেষ্টা করবেন যে মনে হচ্ছে কিনা। এরপরে 11 ধারা বলে যে বিদেশি চুক্তি বাংলাদেশে মামলা হইলে বাংলাদেশি আইন প্রযোজ্য হবে। এখন চুক্তি রিলেটেড 2টা অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে। যদি কারোর সাথে মৌখিক কোনো চুক্তি হয়, দেখেন প্রতিটা চুক্তি লিখিত হওয়ার কোনো দরকার নেই। আমরা প্রতিদিন যেমন ধরেন যে আপনি একটা কাপড় ক্রয় করতে যান, বিক্রেতা একটা দাম বলে, আপনি একটা দাম বলেন, এগ্রি করেন, ওইটাও কিন্তু একটা চুক্তি। তো ওই জন্য বলতেছে যদি চুক্তিটা লিখিত না হয়, যদি মৌখিকভাবে কোনো চুক্তি হয়, আর ওই চুক্তির ফলে যদি আপনি কোনো ক্ষতিগ্রস্ত হন, যদি আপনি ক্ষতিপূরণ মামলা করতে চান, যেমন আমি আপনাকে বললাম যে ঠিক আছে আপনারা আমি 10 বস্তা চাল ডেলিভারি করব টাকা দিয়ে দিয়ে, আর আপনি আমার কথার উপর ভিত্তি করে হয়তো কোনো অনুষ্ঠান কোনো কিছু তার উপর ভিত্তি করে করবেন, আমি আপনাকে ডেলিভারি দিলাম না, আপনার ক্ষতি হইল, তো আপনি চাইলে আমার বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করতে পারবেন। কিন্তু লিখিত কোনো চুক্তি নেই, চুক্তি কিন্তু মৌখিক।
তো ওইটাই বলতেছে যে যদি চুক্তিটা মৌখিক হয় তাহলে আমরা 3 বছরের মধ্যে ক্ষতিপূরণ মামলা দায়ের করতে পারবো, 115 নম্বর অনুচ্ছেদ বলে। আর চুক্তিটা যদি লিখিত হয়, চুক্তিটা যদি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী নিবন্ধিত হয়, চুক্তিটা যদি লিখিত হয় এবং রেজিস্ট্রেশন আইন অনুযায়ী লিখিত হয়, সেক্ষেত্রে আমরা 6 বছরের মধ্যে ক্ষতিপূরণ মামলা করতে পারবো 116 মোতাবেক। তাহলে যখনই আপনি 11 ধারা পড়বেন, বিদেশি চুক্তি, চুক্তি একটা শব্দ পাবেন, এই দুইটা অনুচ্ছেদ সবসময় মনে করার চেষ্টা করবেন যে মৌখিক হইলে 3 বছর, লিখিত আর রেজিস্টারকৃত হইলে 6 বছর। এরপরে 12 থেকে 16 যে তামাদি আইনের ধারাটা আছে, যেটা আমরা প্রতিটা সেকশন বাই সেকশন পড়িয়েছি, এখানে মূলত কথাটা বলে যে আমরা কোন কোন সময়টা বাদ দিতে পারবো। 12 ধারা এক রকমের সময় আমরা বাদ দিতে পারি, 13তে বিদেশে থাকলে বাদ দিতে পারি, 14তে ভুল আদালতে মামলা হইলে বাদ দিতে পারি, 15তে হচ্ছে নিষেধাজ্ঞা থাকলে বাদ দিতে পারি, 16তে হচ্ছে এক্সিকিউশনের ক্ষেত্রে সেট এসাইড করার যে সময় সেটা বাদ দিতে পারি। তো এরপরে আমাদেরকে 17তে যেটা বলে, 17তে বলে যে মৃত্যুর ফলাফল। তো এক্ষেত্রে আমরা 3টা শব্দ পাই, যে 17 ধারাটা অগ্রকয়ে প্রযোজ্য হবে না, দখল উদ্ধারে প্রযোজ্য হবে না, বংশগত পথ উদ্ধারে প্রযোজ্য হবে না। তাহলে এই 3টা অগ্রকয়, দখল উদ্ধার, বংশপথ, তো এই 3টার তামাদি গুরুত্বপূর্ণ। অগ্রকয় অলরেডি আমরা পড়েছি 10 নম্বর অনুচ্ছেদ মোতাবেক 1 বছর। দখল উদ্ধার অলরেডি আমরা পড়েছি যে 12 বছর 142 এবং 144 মোতাবেক। আর এই যে বংশগত পথটাও 12 বছর 124 মোতাবেক। তাহলে যখনই এখন থেকে আপনি 17 ধারা পড়বেন, ওই যে 3টা ব্যতিক্রম দেওয়া আছে, ওই ব্যতিক্রম 3টার তামাদিটা ওইটার সাথে লিখে রাখেন। তো এইভাবে যখন আপনি নোট করবেন, দেখবেন যে তামাদি আইনটা আপনার কাছে এতটা সহজ মনে হবে, আপনি চিন্তা করবেন যে তামাদি আইনের মতো সহজ কোনো আইনই নেই। এরপরে যদি আমরা 18 নম্বরে যাই, যে যদি কেউ আপনার সাথে কি করে, প্রতারণা করে, ইফেক্ট অফ ফ্রড, প্রতারণার ফলাফল কি। তো মনে রাখবেন, আমরা কি জানি যে প্রতারণা করলে যেই দিন জানতে পারবেন সেই দিন আপনার বিরুদ্ধে তামাদি শুরু হবে। তো 95 নম্বর অনুচ্ছেদ বলে যদি কেউ কি করে, প্রতারণামূলকভাবে আপনার বিরুদ্ধে কোনো ডিক্রি লাভ করে, যদি কেউ প্রতারণামূলকভাবে আপনার বিরুদ্ধে আদালত থেকে কোনো ডিক্রি লাভ করে, তাইলে আপনি 3 বছরের মধ্যে ওই ডিক্রি রদের দরখাস্ত দিতে পারবেন। আদালতে ডিক্রিটা রদ করার জন্য আপনি 3 বছর সময় পাবেন 95 মোতাবেক। এরপরে আমরা 19, 20, 21 ওই 3টাতে আমরা কি জানি, লিখিত আকারে যদি আপনি কাউকে প্রাপ্তি স্বীকার করেন, টাকা পয়সা শোধ করেন, কে করতে পারবে, ওই 3টা আলোচনা করে কম্বাইন প্যাকেজ। যেমন আমরা 6, 7, 8 তামাদি আইনে টোটাল আমরা তাহলে 2টা সেকশন পাচ্ছি, এই একটা আর 19, 20, 21, এই 6টা সেকশন আপনি 2টা ভাগেই পড়তে হয়। এরপরে 22 নম্বরে আমরা কি জানি, একটা মামলায় বাদী বিবাদী যাকে যেই দিন যুক্ত করবেন তার বিরুদ্ধে তামাদি সেই দিন শেষ করব। তো 22-এ আপনি মনে রাখতে পারেন যে বাদী বিবাদী যদি মারা যায় তাহলে তার এলারদেরকে 90 দিনের মধ্যেই মামলায় যুক্ত করতে হয়, নাইলে মামলাটা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। এখন 176 অনুচ্ছেদ বলে 90 দিন বাদীর জন্য, আর বিবাদী মারা গেলে 177 বলে 90 দিন। একই সাথে তামাদি আইনের 26 ধারা আমরা কি জানি, সুখাধিকার, 27 ধারায় তার ক্যালকুলেশন। এখন এই সুখাধিকারটা হয় কি, আপনি একটা সম্পত্তি ধরেন যে আপনি রাস্তা দিয়ে চলাচল করতেছেন, অধিকার পাইছেন কিসের, রাস্তা দিয়ে চলাচল করার। এখন আপনি ওই রাস্তাতে গাছ লাগায় বসে আছেন, মানে একটা সম্পত্তি যখন কোনো ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট পন্থায় ব্যবহার করার অধিকার পায়, আর সেই ব্যক্তি যদি ভিন্ন পন্থায় ব্যবহার শুরু করে, আপনি পথের অধিকার পাইছেন চলার জন্য, আপনি এখন এই পথের মধ্যে গাছ লাগাচ্ছেন, তাহলে এখন যিনি জমির মালিক উনি তো আপনার বিরুদ্ধে সুখাধিকার রদ করতে পারতেছে না, কিন্তু আপনি তো এটা চলাচলের জন্য ব্যবহার করার কথা, আপনি যে এখন গাছ লাগাচ্ছেন। তো এই জন্য এই 32 নম্বর অনুচ্ছেদ বলে যে আপনি কি করতে পারবেন, ওই 2 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন যখন ওইটা ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করতেছে, যে দিন থেকে আপনি দেখবেন বা জানতে পারলেন সেই দিন থেকে আপনি 2 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে পারবেন। আর 28 দ্বারা আপনাকে বলে যে দখল উদ্ধার মামলা 142 মোতাবেক 12 বছরের মধ্যে আপনাকে দায়েরটা করতে হবে। তো এই যে আজকে আমরা দেখলাম, যদি আপনি তামাদি আইনের যে তফসিলটা আছে, এইভাবে যদি তফসিলটা আগে একবার নিজের মতো করে খাতার মধ্যে, ভিডিওটা প্রয়োজনে আরও একবার দেখে ট্রাই করেন, পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা গুরুত্বপূর্ণ প্রতিটা জিনিস বলে দিব তখন দেখবেন যে আপনার জন্য ইজি হবে। আশা করি এই ক্লাসগুলোতে আপনারা উপকৃত হবেন। আর যেহেতু মোটামুটি আমাদের সম্ভবত শনিবারেই ঈদ, তো আমরা গ্রুপে জানিয়ে দিব কয়দিন বন্ধ থাকে। যদি কারো প্রশ্ন থাকে